Sorry, sorry for the interruption. Uh, আমি তানভীর হাসান, another host of today's this session. ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর 21 ব্যাচের শিক্ষার্থী। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের সম্মানিত অতিথি ফাতিমা জাহারা আপুকে। তিনি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন গর্বিত অ্যালুমনাস। বর্তমানে বর্তমানে তিনি আমেরিকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় রাটগার্স ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে এনএলপি অ্যান্ড রেসপন্সিবল এআই with a research focus on alignment and reasoning in multimodal and multilingual large language models বিষয়ে পিএইচডিরত আছেন। আপুর সম্পাদিত একটি পেপার কনফারেন্স অন নিউরাল ইনফরমেশন প্রসেসিং সিস্টেমস 2024 এ স্পটলাইট হিসেবে প্রকাশিত হয়েছে। তাছাড়া তিনি কোর্সেরাতে মেন্টর হিসেবে আছেন, একই সাথে আলফা টেস্টিং কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন। এত কিছুর মাঝেও একটি খুবই ডিলাইটফুল ইনফরমেশন ফাতিমা জাহারা আপুর ব্যাপারে, সেটি হচ্ছে তিনি ফর্মার ভাইস চেয়ার ছিলেন আইট্রিপলি চুয়েট ডাব্লিউআই অ্যাফিনিটি স্টুডেন্ট গ্রুপের। আজকের সেশনে আশা করি আমাদের আজকের সেশনটা অনেক বেশি ফ্রুটফুল হবে। উই আর রিয়েলি রিয়েলি প্রাউড টু হ্যাভ আওয়ার রেসপেক্টেড গেস্ট টুডে ইন দিস সেশন। অবশ্যই। আজকের সেশনে আমরা আপুকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আজকের সেশনে আমরা মূলত আলোচনা করব পেপার রিভিউ পেপার প্রসেস নিয়ে। অর্থাৎ কনফারেন্স অথবা জার্নাল কিভাবে মূল্যায়ন করা হয়, আমাদের রিসার্চ পেপার সাবমিশন পদ্ধতি এবং এই সকল বিষয় আমাদের সম্মানিত অতিথি বক্তার অভিজ্ঞতা সম্পর্কে। আমরা সবাই একসঙ্গে আজকের সন্ধ্যার এই ইনফরমেটিভ সেশনটি উপভোগ করতে প্রস্তুত। আমাদের মাঝখানে আপু এখন আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আপু আমাদের সিএসসি ডিপার্টমেন্টের 15 ব্যাচেরই একজন শিক্ষার্থী। আমরা আপুকে পেয়ে আজকে অত্যন্ত আনন্দিত। আচ্ছা, প্রথমেই আপু আপনাকে স্বাগতম জানাই এবং প্রথমেই আমাদের আলোচনা শুরু হোক এই বিষয়ে যে আমরা জানতে চাইবো কিভাবে কনফারেন্স অথবা জার্নালগুলো পাবলিশ করার জন্য উপযুক্ত কিনা তা যাচাই করা হয় এবং এটা রিভিউ প্রসেস সম্পর্কে আপু আমাদের বিস্তারিত জানাবেন। তার পাশাপাশি উপযুক্ত নির্বাচিত হওয়ার পরে তা কিভাবে সাবমিট করা হয় এবং এই সম্পর্কে আপুর নিজস্ব যে অভিজ্ঞতা এই সম্পর্কে বলার জন্য আমরা আপুকে বিনীত অনুরোধ করছি। Thank you, Rajnita and Tanvir. Thanks a lot. And thanks for inviting me actually. So, okay. I think আমরা শুরু করতে পারি আজকের ওয়ার্কশপটা। Uh, that's okay. So let me share my screen. Uh, okay. সো আজকের ওয়ার্কশপটা বেসিক্যালি হচ্ছে যে আমরা কিভাবে করে রিসার্চটাকে আমরা সবার সামনে আনতে পারি। সো লাইক ব্রিঙ্গিং রিসার্চ টু লাইট, কিভাবে আমরা জিনিসটা পাবলিশ করতে পারি। তো ফার্স্টে যেটা নিয়ে আমি কথা বলতে পারি সেটা হচ্ছে যে কেন পাবলিশ করব, দরকারটা কি রিসার্চ আমাদের পাবলিশ করার। মেন হচ্ছে আম, আমরা কোনো একটা কিছু রিসার্চ করলাম, করে আমরা নতুন কোনো কিছু একটা বের করলাম, রাইট? লাইক উই ডিসকভার্ড সামথিং নিউ। এখন জিনিসটা তো সবার সাথে শেয়ার করতে হবে, লাইক পুরা সায়েন্টিফিক কমিউনিটির সাথে শেয়ার করা। সো দ্যাটস ওয়াই উই ডু রিসার্চ অ্যান্ড দেন উই পাবলিশ দেম। এরপর হচ্ছে আমরা যখন পাবলিশ করব তখন আমাদের নিজেদের এক্সপার্টিসও ওখানে ফুটে উঠবে যে হ্যাঁ, দিস পার্সন they know something, they have done something in the field. So that is why হচ্ছে যে আমরা পাবলিশ করি, and also it's really helpful for your career. রিসেন্টলি স্পেশালি আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেটা বলতে পারি, একাডেমিয়াতে যাওয়া হোক আর ইন্ডাস্ট্রিতে যাওয়া হোক, সব ক্ষেত্রেই আসলে হচ্ছে পাবলিকেশনের একটা ভ্যালু আছে অবশ্যই। কারণ একাডেমিয়াতে অবভিয়াসলি পাবলিশ করা লাগে। যদি পোস্ট ডকের মানে পিএইচডি বা এদিকে পোস্ট ডক এদিকে হায়ার এডুকেশনের দিকে যাওয়া হয়, পাবলিকেশন ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইভেন ইন দ্য ইন্ডাস্ট্রি, যখন বর্তমানে যা হচ্ছে ট্রেন্ড হিসেবে যেটা বলতে পারি, যে ইন্ডাস্ট্রিতেও যখন কোনো কিছু তারা বের করছে, কোনো একটা ডিসকভারি করছে, everyone tries to publish. So like publication is important. So এটা জানা দরকার কিভাবে করে পাবলিশ করতে হয়। uh, and yeah, so let's move on. First of all, how to submit your paper. uh,
এটা নিয়ে ফার্স্টে যেটা বলবো যে ইফ আই এম নট রং, ফার্স্ট ওয়ার্কশপে অলরেডি কভার করা হয়েছে কিভাবে পড়তে হয়, কিভাবে রিসার্চ পেপার পড়তে হয়, কিভাবে হচ্ছে সিলেক্ট করতে হয়, মানে কোন টপিক নিয়ে কাজ করব অ্যান্ড এভরিথিং। সো ওইটা আমি এখন কাইন্ড অফ অ্যাভয়েড করছি। আমি ধরে নিচ্ছি যে লাইক ইউ গাইস নো হাউ টু সিলেক্ট রিসার্চ টপিক অ্যান্ড সেটার উপর রিসার্চও করা হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে যে ওকে, আমি ডিসকভারি করলাম কোনো একটা কিছু, এখন আমি কি করব? এখন আমাকে কোথাও একটা পাবলিশ করতে হবে। তো সেটার জন্য যেটা লাগে মানে পেপার যে আমি একটা কোথাও সাবমিট করব, সেটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল উই নিড টু আইডেন্টিফাই দ্য রাইট ভেন্যু। সো ইট কুড বি কনফারেন্স, জার্নাল। কনফারেন্সের মধ্যে অনেক ধরনের কনফারেন্স আছে, জার্নালের মধ্যে অনেক ধরনের জার্নাল আছে। জিনিসগুলো এমনকি বিভিন্ন টপিকের উপরও ডিফার করে। আমি কোন অডিয়েন্স, কোন সাবজেক্ট, কোন টপিক, দের ইজ আ হিউজ থিং দেয়ার। আচ্ছা, এরপর হচ্ছে যে আমাদেরকে, সরি, আমাদেরকে একটা ক্লিয়ার কনসাইজ পেপার হচ্ছে যে লিখতে হবে। এবং জিনিসটা হচ্ছে যে আমার যে ভেন্যু, আমি যেখানে সাবমিট করব, সেটার উপর বেস করে আমার লিখতে হবে, কারণ প্রত্যেকটা ভেন্যুর আলাদা আলাদা কিছু গাইডলাইন থাকে। সো উই নিড টু ফলো দ্যাট গাইডলাইন্স প্লাস স্কোপ। অ্যান্ড পেপার যখন লেখা হয় সাধারণত মানে সায়েন্টিস্টরা ট্রাই করে, রিসার্চ সায়েন্টিস্টরা, যে লেটেক্স ইউজ করতে। সো ওভারলিফ, এখন ওভারলিফই বেশি ইউজ করে কারণ অনলাইনে তাহলে সব ইনফরমেশনগুলো থাকে। অ্যান্ড লাইক অনেকজন একসাথে হচ্ছে যে এটাতে কন্ট্রিবিউট করা যায়। সো লেটেক্স জানাটা খুবই হেল্পফুল। বাট other than that, you can also use word templates like Microsoft Word বা এই ধরনের। বাট আমি পার্সোনালি প্রেফার করি লেটেক্সটা। এবং যদি অনলাইনেও করতে হয়, ওয়ার্ডের থেকে আমি বেশি প্রেফার করি হচ্ছে যে গুগল, গুগল ডক বা এই ধরনের কোনো কিছু করা। কারণ অনেক সময় হয় কি, মাইক্রোসফট ওয়ার্ডে যেহেতু বারবার সেভ করা লাগে, ইন কেস সেভ করতে ভুলে গেছি বা কোনো একটা কম্পিউটার ক্র্যাশ করলো, ও তখন লাইক এত কষ্ট করে এত কিছু লেখার পর জিনিসটা মানে হারাই যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সবাই একসাথে কোলাবোরেট করা যায় না ইজিলি। সো অবভিয়াসলি আমি বলবো যে ওভারলিপ ইউজ করাটা বেস্ট, ওভারলিপ ল্যাটেক্স শিখে রাখাটা, অ্যান্ড ইফ নট সামথিং অনলাইন, যাতে করে সবসময় ব্যাকআপ থাকে একটা। আচ্ছা, অ্যান্ড দেন হচ্ছে যে পেপারটা লিখতে হবে অ্যান্ড প্রুফ রিড করতে হবে ভালো মতো, যে সবকিছু গ্রামার ঠিক আছে কিনা, স্ট্রাকচার ঠিক আছে কিনা, সবকিছু অ্যাকুরেটলি তোলা হয়েছে কিনা। লিখতে গেলে অনেক ভুল হয়। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু প্রুফ রিড। আচ্ছা, এখন আমি হচ্ছে কন্টেন্ট একটু ব্রিফ দিব, যে হচ্ছে যে রিসার্চ পেপারে কি কি থাকা উচিত, কি কি না থাকা উচিত। সো লাইক, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট টু নো যে যখন কোথাও একটা আমি পেপার লিখছি, কি কি থাকা মানে সবকিছু কভার করছে কিনা। সো ফার্স্ট অফ অল কন্টেন্টের কথায় যদি আসি, যে একটা ইন্ট্রোডাকশন, লাইক ক্লিয়ার স্টেটমেন্ট, এটা থিসিস বলতে রিসার্চ, রিসার্চের ক্ষেত্রে একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকতে হবে, লাইক দিস ইজ হোয়াট আই এম ডুইং, ইউ নিড টু নো, লাইক দিস ইজ মাই ভিশন, দিস ইজ হোয়াট আই এম ডুইং। এই একটা রিসার্চ গ্যাপ আছে, আমি সেই রিসার্চ গ্যাপটার উপর কাজ করে এই সলিউশনটা আনছি। এরপর হচ্ছে যে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়া, যে এর আগে কি কি কাজ হয়েছে, কারণ অবভিয়াসলি যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করছি সেটা নিয়ে অলরেডি অনেক কাজ হয়ে আসছে। তো সেই সব রিলেটেড কাজগুলো হচ্ছে যে মেনশন করা। অ্যান্ড দেন প্রবলেমটা, যে বর্তমানে মানে কি প্রবলেমটা আমি সলভ করার জন্য আমি যে রিসার্চটা করছি, কি প্রবলেম এটা সলভ করছে, সো ওই প্রবলেমটা হচ্ছে যে মেনশন করা। অ্যান্ড দেন সলিউশনটা, সো লাইক দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য রিসার্চ গ্যাপ উই হ্যাভ রাইট নাও, অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন। আর রাইট, নেক্সট একটা কনক্লুশন থাকা। এটা হচ্ছে জাস্ট কন্টেন্ট। কিন্তু কথা হচ্ছে যদি আমরা স্ট্রাকচারের কথা বলি, সাধারণত রিসার্চ পেপারের স্ট্রাকচারে এই কতগুলো জিনিস থাকে। এবং সবগুলো পেপারে যে একই জিনিস থাকবে, এবং মানে এইখানে আমি যা যা মেনশন করেছি সবগুলো পয়েন্টই থাকবে এমন কোনো কথা নেই, এবং এটা যে একইভাবে থাকবে এমনও কোনো কথা নেই। বাট ওভারঅল
সবগুলো রিসার্চ পেপারে একটা অ্যাবস্ট্রাক্ট থাকতে হয়। দ্যাটস ইম্পর্টেন্ট, যেটা সেটা যেই পেপারই হোক আমি মোটামুটি শিওর যে একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। অ্যান্ড দেন একটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা থাকবে, তার সাথে অনেক সময় হয় ইন্ট্রোডাকশনটা রিলেটেড ওয়ার্কসের সাথে একসাথে কম্বাইন করা থাকে। অনেক পেপারে দেখবেন যে কোনো রিলেটেড ওয়ার্কস নাই। কারণটা কি, রিলেটেড ওয়ার্কসগুলো যে ওরা হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে ইনক্লুড করে দিছে। সো এই জিনিসগুলো হয়, ইন্ট্রোডাকশন, রিলেটেড ওয়ার্কস, অ্যান্ড দেন একটা মেথডোলজি। মেথডোলজি কি, মানে কি মেথডস, কি ডেটা সেট, কি ধরনের জিনিস আমি ইউজ করছি, এই ধরনের পুরো মেথডোলজিটা। অ্যান্ড দেন কি কি এক্সপেরিমেন্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও একটা হয় যে অনেক সময় মেথডোলজি অ্যান্ড এক্সপেরিমেন্ট একসাথে করে ফেলে অনেক পেপারে। সো ইট ডিফার্স। এটা অনেক সময় ভেন্যুর উপরও ডিপেন্ড করে, ওখানে বলে দেয় যে এইগুলো থাকতে হবে, এই পয়েন্টগুলো থাকতে হবে। সো অনেকে তখন দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টসটা দেখা যাচ্ছে ইউজ করলো না, সেটা মেথোডোলজির মধ্যে ইনক্লুড করে দিল। অ্যান্ড দেন একটা হচ্ছে রেজাল্ট সেকশন, লাইক ওকে আমি এই এক্সপেরিমেন্ট গুলো করেছি, তাহলে এই হচ্ছে আমার রেজাল্ট, আমি এই রেজাল্ট গুলো দেখতে পেয়েছি। অ্যান্ড ফাইনালি হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের মধ্যে আবার ব্যাপার আছে যে কনক্লুশনের লিমিটেশনটা ইনক্লুড করা হয় অনেক সময়। আবার মানে অনেকে কনক্লুশন লিমিটেশন আবার আলাদা একটা প্যারা হিসেবে, সেকশন হিসেবে রাখে। তারপর হচ্ছে ফিউচার ওয়ার্ক, এটাও একটা আলাদা হচ্ছে যে থাকে অনেক জায়গায় সেকশন হিসাবে। আবার অনেক জায়গায় দেখা যায় অ্যাকনলেজমেন্ট থাকে যে হ্যাঁ এরা এরা কাজ করেছে, বা এরা এরা হেল্প করেছে, বা অনেক সময় কন্ট্রিবিউশন থাকে। তো এটা কাইন্ড অফ কোন ভেন্যুতে সাবমিট করা হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে। সো ওকে, এখন এখানে আমি কিছু যেগুলো বললাম সেকশনগুলো নিয়ে একটু একটু কথা বলবো, সো দ্যাট ইট হেল্পস সামহাও। সো ইন্ট্রোডাকশনে ইন্ট্রোডাকশনে যে জিনিসটা থাকতে হবে, হোয়াট ইজ ইউর পেপার অ্যাবাউট। মানে আমার পেপারের মেন টপিকটা, ওটা নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড দেয়া যে হ্যাঁ আমি এই টপিকের উপর কাজ করছি, কেন এই টপিকটা ইম্পর্ট্যান্ট, এই ধরনের জিনিসগুলো। তারপর হচ্ছে ওয়াই ইজ ইউর পেপার ওয়ার্থওয়াইল, লাইক আমার পেপারটা কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিছু ইনসাইট, সবকিছু ওর মধ্যে থাকবে না, কিছু ওভারঅল একটা ইনসাইট দেওয়ার ট্রাই করা। তারপর আমার হাইপোথেসিসটা কি, আমি এই পেপার যে লিখছি বা এই যে কাজটা করলাম এটার হাইপোথেসিসটা কি এবং অবজেক্টিভটা কি। সো সেটা হচ্ছে যে আমার ওভারঅল ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে। এরপর হচ্ছে রিলেটেড ওয়ার্কস। রিলেটেড ওয়ার্কসটা হচ্ছে কাইন্ড অফ সামারাইজ করা যে আমার আগে যে যে কাজগুলো হয়েছে সেগুলোর কাইন্ড অফ সামারি, যেগুলো আমার কাজের সাথে রিলেটেড। কারণ আগে তো অনেক কাজ হয়েছে, সব কিছু তো আর করা সম্ভব না, বাট দ্য মোস্ট রিলেটেড ওয়ার্কস, এবং যেগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট ওয়ার্ক, মানে খুব সাধারণত যেটা বলা হয় রিলেটেড ওয়ার্কসের ক্ষেত্রে। কারণ 1950 সালেও দেখা যাচ্ছে হতে পারে তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা নিয়ে 1950 সালেও কাজ হয়েছে। তো সাধারণত ওগুলো মেনশন করা হয় না। কিছু আহ মানে নতুন নতুন কাজ যেগুলো আছে রিলেটেড, সাধারণত ওগুলো, এবং হাই ইম্প্যাক্ট ওয়ার্ক। রিলেটেড ওয়ার্কসে অলওয়েজ ট্রাই করতে হয় যাতে করে, কারণ কিছু কাজ থেকে পেপার পড়লে বোঝা যায় মোটামুটি যে হয়তো কাজটা তেমন ফ্রুটফুল না, বাট হচ্ছে রিলেটেড। সেই ক্ষেত্রে সাধারণত ট্রাই করা হয় অ্যাভয়েড করার। এত কিছু তো মেনশন করার দরকার নেই সবকিছু, সো যেগুলো হাই ইম্প্যাক্ট এবং রেলেভেন্ট ওয়ার্ক সেগুলো মেনশন করা। অ্যান্ড হচ্ছে যে কম্পেয়ার করা যে ওকে এই রিলেটেড কাজ হয়ে আসছে, আমার কাজটা কিভাবে হচ্ছে যে আহ, এখানে কোন গ্যাপটা আমার কাজটা ব্রিজ করতেছে, ওই জিনিসগুলো মেনশন করে একটা কম্প্যারিজন রাখা। ওকে, এই এই কাজটাতে এ অ্যান্ড বি করছে ওরা, কিন্তু সি মেথডটা ওরা অ্যাপ্লাই করে নাই, অ্যান্ড সি মেথড ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট, সো ওইটা আমরা করেছি। সো ওইভাবে করে একটা কম্প্যারিজন রাখা। তারপর হচ্ছে সিগনিফিকেন্স, লাইক এই যে যেটা বললাম যে গ্যাপের কথা, হাউ অ্যাড্রেসিং দ্য গ্যাপ অ্যাডভান্সেস দ্য ফিল্ড। সো এই জিনিসটা হচ্ছে যে রিলেটেড ওয়ার্কে মেনশন করা, এবং যেটা বললাম টিপসের ক্ষেত্রে যেটা মোস্ট রিলেভেন্ট অ্যান্ড হাই ইম্প্যাক্ট ওয়ার্ক সেগুলো মেনশন করা। অ্যান্ড যখন আমি রিলেটেড ওয়ার্কগুলো মেনশন করব, সেটা কয়েকভাবে করা যায়। তার মধ্যে একটা হলো থিম মেনটেন করে, যে ওকে আমার যেমন আমি বলতে পারি
আমার কাজটা নিয়ে বলতে পারি। আমার যে কাজটা ছিল, রিসেন্ট কাজটা, সেটা ছিল টেক্সট টু ইমেজ যে মডেলগুলো আছে, যেমন ডিফিউশন মডেল। যারা কম্পিউটার সায়েন্সে আছে তারা হয়তো বুঝবে যে ডিফিউশন মডেল, তারপর এই ধরনের কিছু মডেল আছে। বা সবাই বোঝার জন্য যেটা বলতে পারি, যে চ্যাট জিপিটির ক্ষেত্রে আমরা যেটা করি, যে চ্যাট জিপিটিতে বিভিন্ন প্রম্পট দিয়ে আমরা ইমেজ তৈরি করতেছি। সো ওই টেক্সট টু ইমেজ মডেলের ইভ্যালুয়েশন নিয়ে। তো আমি তখন আমি যদি এটা নিয়ে রিলেটেড ওয়ার্কস লিখতে চাই, আমি লিখতে পারি। একটা হচ্ছে ফার্স্টে টেক্সট টু ইমেজ মডেলের ক্ষেত্রে বর্তমানে কি কি হয়ে আসছে, সো টেক্সট টু ইমেজ মডেল নিয়ে কিছু রিলেটেড ওয়ার্ক মেনশন করলাম। এরপর টেক্সট টু ইমেজ মডেল ইভ্যালুয়েশন, সেগুলোকে ইভ্যালুয়েট করা নিয়ে কি কি কাজ হয়ে আসছে সেগুলো কিছু মেনশন করলাম। তারপর সেগুলোর ক্ষেত্রে কি কি গ্যাপ আছে সেগুলো নিয়ে কিছু পেপার হয়েছে, ওগুলো মেনশন করা। সো এইভাবে করে থিম মেনটেন করে করা যায় রিলেটেড ওয়ার্কসে। আর ক্রোনোলজিক্যালিও এমনিতে একটার পর একটা, যে টাইম মেনটেন করে, ওকে আগে এটা হয়ে আসছে এই পেপারটা, এরপর এটা, তারপর ওইটা, এভাবে করেও করা যায়। সো এটা হচ্ছে গেল আমাদের রিলেটেড ওয়ার্কস। নাও লেটস মুভ টু মেথডোলজি। সো মেথডোলজিতে হচ্ছে যে যেটা আমি কি ফ্রেমওয়ার্ক ইউজ করেছি সেই জিনিসটা মেনশন করা হচ্ছে, যে করা হয় হচ্ছে মেথডোলজিতে। বা হচ্ছে আমি কি অ্যালগোরিদম ইউজ করেছি। সো এই জিনিসগুলো হচ্ছে মেথডোলজিতে মেনশন করা হয়। তারপর হচ্ছে ডেটা, যদি কোনো ডেটা সেট কেউ বানাই থাকে স্ক্র্যাচ থেকে, সেইটা নিয়ে মেনশন করা, যে ডেটা সেটটা কোথায়, এটার সোর্স কি, এটার সাইজ কিরকম, কয়টা ডেটা পয়েন্ট আছে, কি কি ফিচার আছে, তারপর কি কি প্রি প্রসেসিং স্টেপস আমরা ইউজ করেছি। আর ইভেন ইফ যদি আমরা নিজেদের কোনো ডেটা সেট না বানিয়ে থাকি, তাও আমাদেরকে হচ্ছে যে ডেটা সেট আমরা ইউজ করেছি সেটা নিয়েও মেনশন করা লাগে, যে ওকে আমি ডেটা সেট বানালাম না, কিছু এক্সিস্টিং ডেটা সেট আছে, আমি সেটার উপরেই কোনো একটা অ্যালগোরিদম বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে কিছু একটা করলাম, সেক্ষেত্রেও আমাকে ডেটা সেট মেনশন করতে হবে। তো ওই জিনিসটা তখন হচ্ছে যে ওকে আমি এই এই ডেটা সেট ইউজ করেছি, এইটা কিছু ইনফরমেশন দেয়া ওই ডেটা সেট নিয়ে, ওই জিনিসগুলো করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে যে টুলস অ্যান্ড টেকনিক্স, মানে কি সফটওয়্যার, লাইব্রেরি বা টুল যা যা ইউজ করা হয়েছে, এটা অবভিয়াসলি ফিল্ড টু ফিল্ড ডিফার করবে। সো ওই জিনিসগুলো মেনশন করা। অ্যান্ড লাইক কি স্টেপ, এই যে ফ্রেমওয়ার্কটা আমি বললাম, সেই ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যে আমি কি কি স্টেপ করেছি কোনটার পর কোনটা। যেমন আমার যে কাজগুলো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেটা নিয়ে আমি বলতে পারি যে ওকে, আমি ফার্স্টে ডেটা, হচ্ছে যে আমার ডেটা সেট তৈরি করলাম ধরুন। তারপর হচ্ছে যে প্রি প্রসেসিং করলাম, যে হ্যাঁ ডেটা ক্লিন করা, এই ধরনের জিনিসগুলো, ফিউচার ইঞ্জিনিয়ারিং করা। এরপর ফিচার ইঞ্জিনিয়ারিং এর পর হচ্ছে যে ওকে আমি মডেল সিলেক্ট করলাম। তো এই ধরনের স্টেপগুলো হচ্ছে যে মেনশন করা হয় মেথোডোলজিতে। এবং সাধারণত এই জিনিসগুলো হচ্ছে যে কোনো একটা ফিগারের মাধ্যমে, একটা ফিগারও দেয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। ইট হেল্পস। এটা যখন কেউ একজন মানে আপনার পেপারটা পড়বে, তখন যদি ওই এটা থাকে, একটা ফিগার থাকে, যে ওভারঅল, যে ওভারভিউ দিয়ে, যে দিস ইজ হোয়াট উই ডিড, একটার পর একটা প্রসেস দিয়ে, সেটা অলওয়েজ হচ্ছে যে একটা রিডারকে হেল্প করবে বুঝতে, এবং লাইক পড়তেও মোটিভেট করে। যে আমরা যখন পেপার পড়ি, অনেক ক্ষেত্রে বলা হয় যে সেকশনগুলো পড়া, ফার্স্টে সেকশনগুলো নিয়ে একটু পড়া, কনক্লুশনটা পড়া, তারপর হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টটা পড়া, আর ফিগারগুলো ভালো মতো পড়া। সো এই ফিগারগুলো খুবই ইম্পর্ট্যান্ট, সাধারণত মেথোডোলজিতে থাকে, ইন্ট্রোডাকশনে থাকে, রেজাল্টস, এক্সপেরিমেন্টস এগুলোতেও থাকে, বাট ওভারঅল এই ফিগারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো টিপসের মধ্যে এটাই বলবো যে হচ্ছে ফ্লো চার্ট হোক, বিভিন্ন ডায়াগ্রাম হোক, এই জিনিসগুলো করা। যদি কোনো কমপ্লেক্স মেথড থাকে, যে ওকে এটা হচ্ছে ওভারঅল আমার ফ্রেমওয়ার্ক, এটার পর এটা করলাম, কিন্তু কোনো একটা জায়গা আরো কমপ্লেক্স, যে ওকে আমি প্রি প্রসেসিং করলাম কিন্তু আমার প্রি প্রসেসিং স্টেপটা ডিফারেন্ট অ্যান্ড ইটস রিয়েলি কমপ্লেক্স, তখন সেইটার জন্য আরেকটা ফিগার করা। যে ওকে হ্যাঁ, প্রি প্রসেসিং এ আবার আমরা এইটা 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 করছি, সেটা নিয়ে একটা ওভারভিউ দেয়া বা হচ্ছে একটা ফিগার রাখা। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো কিপ দ্য ডেসক্রিপশন কনসাইজ, তবে হ্যাঁ মানে কনসাইসনেসটা অলওয়েজ মেনটেন করা উচিত। লাইক
আনইম্পর্টেন্ট কথাবার্তা বলে লাভ নেই, ইম্পর্টেন্ট কথা থাকবে অলওয়েজ। তবে ডিটেল, মানে ডিটেল থাকবে, বাট যাতে করে আনইম্পর্টেন্ট যেটার কোনো আসলে মানে যে আপনার পেপারটা পড়ছে তারপরে কোনো লাভ নেই, সেই ইনফরমেশনগুলো আসলে রেখে রাখার কোনো দরকার নেই। বাট ডিটেল যাতে করে কেউ পড়ে মনে না হয় যে এই জায়গায় কি করলো, এটা কেন করলো, এইসব আনসারগুলো যাতে করে মেথোডোলজি হোক বা ওভারঅল পেপার, যখন পেপারটা লেখা হচ্ছে ওভারঅল এই জিনিসটা মেনটেন করা উচিত যে অথর যাতে করে তার যা যা কোয়েশ্চেন মানে রিডারের মাথায় যা যা কোয়েশ্চেন আসতে পারে সেগুলো যাতে সব আনসার করার থাকে মোটামুটি। সো এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা এক্সপেরিমেন্টসে আসতে পারি। যে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যেটা বললাম, অনেক সময় কিন্তু এক্সপেরিমেন্টস আর মেথোডোলজি এটা কাজের উপর ডিপেন্ড করে, যে কি কাজ করা হচ্ছে সেটার উপর। অনেক সময় মেথোডোলজি আর এক্সপেরিমেন্ট একই সেকশনের মধ্যে আসলে চলে আসে, মেথোডোলজির আন্ডারে, বা অনেকে ওইটাকে এক্সপেরিমেন্টের আন্ডারে লিখে। সো পেপার পড়লে মোটামুটি এই জিনিসগুলো এগুলো কোনো সমস্যা হয় না, যদি না তো মানে যে ভেন্যুতে আপনারা লিখছেন বা সেখানে বলে দেয় যে মেথোডোলজিও থাকতে হবে, এক্সপেরিমেন্টসও থাকতে হবে, দেন ওটা থাকতেই হবে। বাট এছাড়া না থাকলেও অনেক সময় বা একসাথে করে লিখলেও হয়। সো এই ক্ষেত্রে হচ্ছে যে এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্ট ডিজাইন, মানে কি কি আমরা এক্সপেরিমেন্ট করলাম, সেগুলোর হচ্ছে যে কন্ডিশনগুলো কি কি ছিল, বা এই জিনিসগুলো মেনশন করা। কারণ একটা রিসার্চে অনেক সময় অনেকগুলো ধাপে এক্সপেরিমেন্ট করা হয় বা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে দেখা হয়। So সেগুলো নিয়ে লেখা। তারপর ইভ্যালুয়েশনের জন্য কি কি ম্যাট্রিক্স, যে যেগুলো স্পেশালি হচ্ছে যে আমাদের কোয়ান্টিটেটিভ এক্সপেরিমেন্ট, সেখানে আমাদের ইভ্যালুয়েট করা লাগে যে আমি যে এই কাজটা করলাম এটা কতটুক অ্যাকুরেট, বা এই ধরনের মেজারমেন্ট গুলো। তো সেই ক্ষেত্রে আমরা কি কি ইউজ করেছি, অনেক ক্ষেত্রে অ্যাকুরেসি ইউজ করে, কেউ হচ্ছে যে এরর মেট্রিক ইউজ করে, যে এমএসি বা এই ধরনের। তারপর প্রিসিশন, রিকল, কি কি আমরা ম্যাট্রিক্স ইউজ করেছি ওই জিনিসটা মেনশন করা। তারপর হচ্ছে যে বিভিন্ন টেস্ট কেস মেনশন করা, সিনারিও টেস্ট কেস, আমরা কি কি টেস্ট কেস অ্যাপ্লাই করেছি আমাদের এক্সপেরিমেন্টে। অ্যান্ড অলওয়েজ রিপ্রোডাক্টিবিলিটি, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। লাইক আমরা কি প্যারামিটার, যদি কোনো একটা কাজ থাকে যে সেখানে কিছু প্যারামিটার ছিল, কিছু মেজারমেন্ট ছিল যেগুলো ইম্পর্ট্যান্ট আমার ওই এক্সপেরিমেন্ট, আমি যদি ওই প্যারামিটারের জায়গায় অন্য কোনো ভ্যালু ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে আমার কাজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন লেটস টক অ্যাবাউট, যারা হচ্ছে কম্পিউটার সায়েন্সে তারা হয়তো বুঝবে আহ, যে একটা জিনিস আছে লার্নিং রেট। সো আমি লার্নিং রেট কত ইউজ করেছি আমার মডেলের ক্ষেত্রে, ওই জিনিসটা মেনশন করা। কারণ আমার মডেলে আমি 0.1 লার্নিং রেট ইউজ করা এবং 0.001 লার্নিং রেট ইউজ করার মধ্যে হিউজ ডিফারেন্স। আমি যদি ওই জিনিসগুলো বলে না দিই এবং কেউ যদি আমার ওই এক্সপেরিমেন্টটা করার ট্রাই করে, এটা আমি কোন একটা কাজ কেন পাবলিশ করছি, যাতে করে ইন ফিউচার কেউ এটা ইউজ করতে পারে, তাই তো? বা ওইটার উপর বিল্ড আপ করে কেউ নতুন কিছু ইনভেন্ট করতে পারে বা ডিসকভার করতে পারে। সো আমাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার কি কি প্যারামিটার গুলো ছিল আমি ইউজ করেছি, ওই জিনিসগুলো মেনশন করা, দ্যাটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। বা হচ্ছে কি কি সেটিংস ইউজ করেছি, এই লেয়ারটা ইউজ করেছি বা এটা ইউজ করি নাই, এই ধরনের জিনিসগুলো হচ্ছে মেনশন করা। ওকে, অ্যান্ড দেন ওকে, আমি এক্সপেরিমেন্ট করলাম, আমার মেথোডোলজি সবকিছু মেনশন করলাম, এখন আমার রেজাল্টটা কি? আহ এটা আবার অবশ্য রেজাল্ট জিনিসটা অনেক ক্ষেত্রে যেগুলো হচ্ছে রিভিউ পেপার থাকে, রিভিউ পেপারের রেজাল্ট নাও থাকতে পারে। তো এটাও আবার ডিপেন্ড করে। নর্মালি সব ধরনের পেপারেই রেজাল্টটা থাকে, যে কোনো একটা কিছু এক্সপেরিমেন্ট করা হলো বা কিছু। বাট রিভিউ পেপারে অনেক ক্ষেত্রে রেজাল্ট নাও থাকতে পারে। তো এটা একটা ব্যাপার। বাট নর্মালি হচ্ছে যে হ্যাঁ, আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, সেটা যখন আমি সেটা নিয়ে শেয়ার করছি, তখন আমার একটা রেজাল্ট সেকশন থাকবে, যে সেখানে আমি কোয়ালিটেটিভ আমি আমার করি, এক্সপেরিমেন্ট করি, নাকি কোয়ান্টিটেটিভ, সব ক্ষেত্রেই কোনো না কোনো একটা রেজাল্ট। তো ওই রেজাল্ট গুলো হচ্ছে যে লেখা এই রেজাল্ট সেকশনে।
অ্যান্ড দেন বিভিন্ন রেজাল্টের মধ্যে কম্পেয়ার করা হতে পারে যে আগের যে যারা করেছে আগের যে কাজগুলো ছিল সেটাতে অ্যাকুরেসি কত ছিল, আমি যে করলাম সেটাতে অ্যাকুরেসি কত, বা আমি কোন জায়গায় ইমপ্রুভ করেছি সেগুলো হচ্ছে যে মেনশন করা। সেটা গ্রাফের মাধ্যমে হোক বা টেবলের মাধ্যমে হোক, সেই ভ্যালুগুলো সব কম্প্যারিজনগুলো মেনশন করা। অ্যান্ড দেন হচ্ছে যে সিগনিফিকেন্স, বা আমার এই রেজাল্ট দ্বারা কি বোঝা গেছে, শুধু টেবিল দিয়ে দিলেই হবে না যে আমি টেবিল দিয়ে দিলাম বা ফিগার দিয়ে দিলাম, জিনিসগুলো ব্যাখ্যাও করে দিতে হবে যাতে করে হয়তো কেউ ফিগারটা নাও বুঝতে পারে, সে যাতে করে পড়ে হলেও বুঝতে পারে যে ওকে আমি টেবিলে এটা দিলাম, এটা দ্বারা কি বুঝাচ্ছে, বা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, ওকে এই মডেলটা ওই মডেল থেকে বেটার পারফর্ম করছে, বা এইটা ইউজ করলে জিনিসটা আরো ভালো করছে, বা আগে অ্যাকুরেসি এরকম ছিল, এখন আমরা যখন এক্সপেরিমেন্টটা করলাম এইভাবে করে, তখন আমার হচ্ছে যে রেজাল্টটা এরকম, এই ধরনের ইনসাইট লেখা রেজাল্ট নিয়ে, ওইটাও হচ্ছে যে ইম্পর্টেন্ট রেজাল্ট সেকশনের আন্ডারে। এবং যেটা বললাম ভিজুয়ালাইজেশন, চার্ট, গ্রাফ, টেবল, যেভাবে হোক, আহ, যত বেশি যত বেশি বলতে আনইম্পর্টেন্ট ভিজুয়ালাইজেশন দেওয়ার দরকার নেই, বাট অবভিয়াসলি ভালো গ্রাফ, ভালো টেবল, ভালো কম্প্যারিজন দেখানো, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ভালো পেপারকে খারাপ পেপার থেকে আলাদা করার ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো অনেক কাজ করে, যে তোমার গ্রাফটা কিরকম, ইম্পর্টেন্ট ইনসাইটগুলো গ্রাফের মধ্যে তুলে ধরতে পেরেছো কিনা, বা হচ্ছে যে টেবলগুলোর মধ্যে তুলে ধরতে পেরেছো কিনা, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। সো এরপর হচ্ছে যে কনক্লুশন। এখন কনক্লুশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, মেইন যে জিনিসটা থাকতে হবে, ওভারঅল আমি যে কাজটা করলাম সেইটার কাইন্ড অফ একটা হচ্ছে যে সামারি দেয়া। নতুন কোনো কিছু না, নতুন কোনো কিছু ইনক্লুড করা যাবে না যে আমি নতুন একটা কোনো কিছু ওখানে হাইপোথিসিস দিয়ে ফেললাম যেটা আমি আগে মেনশন করি নাই আমার পেপারে কোথাও, ওরকম কিছু না। বাট হ্যাঁ, যা আমি করেছি সেইটার একটা সামারি দেয়া। সো এই জিনিসটা এখানে যেটা আমি তুলে ধরলাম, নো নিউ আর্গুমেন্টস অর এভিডেন্স, ওখানে নতুন কোনো কিছু এভিডেন্স দেওয়ার দরকার নেই, যা আমি এতক্ষণ পেপারে লিখলাম সেগুলোই হচ্ছে আমি কনক্লুড করব। যদি কোনো কিছু মনে হয় কনক্লুশন লেখার সময়, ও হ্যাঁ আমার তো এই হাইপোথিসিসটাও থাকতে পারে, তখন জিনিসটা ইন্ট্রোডাকশনে হোক বা ওই রেজাল্ট সেকশনে হোক কোথাও একটা মেনশন করে দেয়া, ওটা করা যায়, কিন্তু কনক্লুশনে এসে ওগুলো নতুন কোনো কিছু দেওয়ার দরকার নেই আর কি। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে লিমিটেশন, যে ওকে আমি রিসার্চ করলাম, বাট যখন কেউ রিসার্চ করে তখন কিন্তু সবারই মাথায় একটা থাকে যে প্রত্যেকটা কাজেরই কিন্তু মোটামুটি একটা লিমিটেশন থাকে, যে এমন হতে পারে যে আমি যদি আরো বেশিক্ষণ ধরে মডেলটা ট্রেন করতাম, বা আমার মডেলটা যদি আরেকটু বড় হতো, তাহলে হয়তো অ্যাকুরেসি আরো ভালো হতো, কিন্তু সবসময় তো পসিবল না, কারণ আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট আছে। আমি তো আর 50 বছর ধরে কোনো একটা কিছুর উপর কাজ করে তারপর পাবলিশ করছি না, আমি কয়েক মাস বা 1 বছর বা 2 বছর কাজ করে সেটা আমি পাবলিশ করছি। সো অবভিয়াসলি কিছু না কিছু লিমিটেশন থাকে, ওই লিমিটেশনগুলো মেনশন করা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় হয় কি, যখন আমি পেপারটা হচ্ছে সাবমিট করছি, আমার রিভিউয়াররা যখন পড়ছে তারাও কিন্তু এক্সপার্ট ফিল্ডে, তারা আরো এমনও হতে পারে আমরা যতটা এক্সপার্ট তার থেকে বেশি এক্সপার্ট। সো তারা কিন্তু দেখে বুঝে যাচ্ছে না এখানে কিন্তু এই জিনিসটা মিসিং। সো এই জিনিসটা মেনশন করে দেওয়াটা হচ্ছে বেটার, যে আমি সাবমিট করে দিলাম এরপর জিনিসটা নিয়ে আসলো, তার থেকে বেটার হচ্ছে হ্যাঁ আমি জানি আমার কাজের এই এই লিমিটেশন আছে, কিন্তু আমি টাইমের জন্য হোক বা যে কোনো এর কারণে আমরা এখন করতে পারছি না, বাট মেবি আমরা ফিউচারে করব। সো এটা হচ্ছে ফিউচার ওয়ার্কসে মেনশন করা, বা কনক্লুশনের মধ্যে মেনশন করে দেয়া যে আমরা এই জিনিসগুলো করতে পারি নাই, এখন করি নাই, কিন্তু উইল ডু দ্যাট লেটার, ওই জিনিসটা হচ্ছে মেনশন করা। সো এইগুলো আগের থেকেই পেপারে মেনশন করে দেওয়া ভালো, রাদার দেন চিন্তা করা যে আমি মেনশন করলাম না তাহলে মনে হয় আমার কাজটা ছোট মনে হবে। কিন্তু কথা হচ্ছে যে রিভিউ করবে সে তো পরে তার কাছে তো ধরা খাওয়াই লাগে কাইন্ড অফ, সে তো জানতেছে। সো ইটস বেটার টু মেনশন দোজ থিংস দেয়ার। সো এটা কাইন্ড অফ হচ্ছে কনক্লুশন। আর আমি লাস্টে অ্যাবস্ট্রাক্টটা দিলাম, যদিও অ্যাবস্ট্রাক্ট ফার্স্টে থাকে, কারণ সাধারণত যেটা সব জায়গায় বলা হয় যে অ্যাবস্ট্রাক্টটা লাস্টে লেখা, যে সব কিছু লেখার পর আমি এখন জানি, ওভারঅল আমার মাথায় আছে যে
এইটা হচ্ছে যে আমার কাজটা, সেইটা মেইনলি ভালোভাবে সামারাইজ করাটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্টের কাজ। এবং অ্যাবস্ট্রাক্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ সময় মানুষ হচ্ছে যে আগে অ্যাবস্ট্রাক্টটা পড়ে, যে অ্যাবস্ট্রাক্টটা পড়ে কাজটা কি করেছে বা মেইন ওদের কন্ট্রিবিউশন কি, এই ধরনের কিছু কিছু ইনফরমেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্টে থাকে। তো সেটা পড়ে তারপর মানুষ ডিসাইড করে যে ওকে, এই পেপারটা কি আমার সাথে রিলেটেড, এই পেপারটা কি আদৌ ভালো, আমি যেটা চাচ্ছি সেটা কি এই পেপারে মোটামুটি আছে, একটা কিন্তু ধারণা পাওয়া যায়। অ্যাবস্ট্রাক্ট যদি ভালো না হয়, অনেক ক্ষেত্রে মানে রিডাররা কাইন্ড অফ অ্যাভয়েড করে, লাইক না, মনে হয় নট দ্যাট ইম্প্যাক্টফুল। সো অ্যাবস্ট্রাক্টে যে জিনিসটা করা হচ্ছে, প্রবলেম স্টেটমেন্টটা রাখা, তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য পেপার এইম টু অ্যাচিভ, মানে অবজেক্টিভ যে জিনিসটা সেটা রাখা, তারপর কি কি অ্যাপ্রোচ, সব অ্যাপ্রোচ মেনশন করা না, তবে কিছু হাইলাইট, কিছু হাইলাইট হচ্ছে যে এই মেথড আমি ইউজ করেছি, এরকম কিছু হাইলাইট হচ্ছে যে মেনশন করা লাগে অ্যাবস্ট্রাক্টে। অ্যান্ড লাইক কিছু কি রেজাল্ট, সব রেজাল্ট না, কারণ সব রেজাল্ট তো আমার রেজাল্ট সেকশনে আছে, সব রেজাল্ট কখনো মেনশন করা সম্ভব না। বাট কিছু একটা হয়তো রেজাল্ট যেটা খুবই সিগনিফিক্যান্ট, যেটার কারণে হচ্ছে যে আমার পেপারটা স্পেশাল, সেই জিনিসটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টে এক দুই লাইনে মেনশন করা। অ্যান্ড লাইক হচ্ছে যে এই জিনিসগুলো আর কি কনক্লুড করা। Wait, sorry. ওকে, অ্যান্ড হচ্ছে যে কিপ ইট কনসাইজ, কাইন্ড অফ লাইক 150 থেকে 250 ওয়ার্ডের মধ্যে রাখা। এটাও অনেক ক্ষেত্রে এটা সবসময় এরকমই করতে হয়। আর যদি কোনো ক্ষেত্রে যেখানে সাবমিট করা হচ্ছে ওখানে বলে দেয় অ্যাবস্ট্রাক্ট এত ওয়ার্ডের মধ্যে হতে পারে, হতে হবে, সেটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে প্রিসাইজ অ্যান্ড ইম্প্যাক্টফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করা, আননেসেসারি জার্গন অ্যাভয়েড করা উচিত। যে কিছু থাকে না যে মানে এনএলপির মধ্যেও, সাপোজ আমি আমার ক্ষেত্রে বলতে পারি, এনএলপির মধ্যেও আহ দেখা যাচ্ছে টেক্সট টু ইমেজ মডেল, হ্যাঁ, এটাকে অনেক ক্ষেত্রে হচ্ছে T2I এভাবে লেখা হয়, হ্যাঁ, টেক্সট টু ইমেজ মডেল। সো আমি যদি শুরুতে অ্যাবস্ট্রাক্টে T2I লিখে বসে থাকি উইদাউট মেনশনিং হোয়াট ইজ T2I, কেউ যখন পেপারটা পড়বে যার এটা নিয়ে কোনো নলেজ নাই, হয়তো সে এনএলপি নিয়ে কাজ করছে কিন্তু সে মাল্টি মডেল নিয়ে কাজ করেনি, সে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করেনি, সে কিন্তু দেখলে হঠাৎ করে হোয়াট ইজ T2I। সো এই জার্গনগুলো অ্যাভয়েড করা উচিত। যদি T2I মেনশন করতেও মন চাই যে আমি পরে পেপারে ওইটাই মেনশন করবো T2I দিয়ে, যে সবসময় টেক্সট টু ইমেজ মডেল লেখা তো মানে লিখতে ইচ্ছা করে না, অনেক বড় হয়ে যায়, তখন অ্যাবস্ট্রাক্টে তখন জিনিসটা প্রথমবার অ্যাটলিস্ট বলে দিতে হবে যে টেক্সট টু ইমেজ মডেল ব্র্যাকেটে T2I বা এভাবে করে। সো জার্গনটা যত বেশি অ্যাভয়েড করা যায় অ্যাটলিস্ট অ্যাবস্ট্রাক্টে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। এবং ইউজ করলেও এটা একটা ডিটেল দিয়ে দেওয়া, অ্যান্ড কাইন্ড অফ একটা যাতে করে স্ট্যান্ড অ্যালোন সামারি হিসেবে কাজ করে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে, সো এটা বললাম হচ্ছে যে কিভাবে করে আমার পেপারটা লিখতে হবে। সো পেপার লেখা হয়ে গেছে, ভেরি গুড। এখন আমি জাস্ট হয়ে গেল আর আমি সাবমিট করে দিলাম তাহলে কিন্তু হলো না। পেপার লেখার পর আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, আরেকবার পেপারটা পড়া। কারণ পড়ার সময়, লেখার সময় আমাদের সবারই ভুল হয়, এটা খুবই নর্মাল, মানে ভুল হওয়াটা নর্মাল। আমরা মানুষ, আমরা ভুল করি, কোথাও একটা দেখা যাচ্ছে আহ এমনও হতে পারে যে ভুলটা এমন হতে পারে যে কোনো একটা বানান ভুল হতে পারে, গ্রামাটিক্যাল এরর হতে পারে। সেটাও যদি না হয়, এমনও হতে পারে যে কোনো একটা কিছু ভিশন আমার মাথায় ছিল এই পেপারটা নিয়ে, যে আমার পেপারের মেইন জিনিসটা হচ্ছে এটা, কিন্তু আমি যখন পড়ে দেখলাম তখন দেখা যায় কি অনেক সময় যে না, জিনিসটা আসলে পেপারে ওই জিনিসটা ফুটাই তুলতে পারি না, আমি যখন লিখছি আমি ওই জিনিসটা ফুটাই তুলতে পারি নাই। সো ওই জিনিসগুলো দেখা দরকার। সো এই জন্য রিভিশনটা খুবই ইম্পর্টেন্ট, যে একবার রিভাইজ করা, যে আমি যেটা আসলে আমার মাথায় ছিল বা যেটা নিয়ে আমি আসলে রিসার্চ করা শুরু করেছি, সেটা কি আমি আমার পেপারটাকে আসলে ওই জিনিসটা আহ করছে কিনা, রিফ্লেক্ট করছে কিনা, তারপর কোনো ইনফরমেশন মিস হয়ে গেল কিনা।
তারপর এভরিথিং ইজ ক্লিয়ার কিনা, মানে সবকিছু ক্লিয়ারলি আমি লিখেছি কিনা, তারপর হচ্ছে স্ট্রাকচার ঠিক আছে কিনা, বা স্ট্রাকচার কি আর কোনোভাবে বেটার করা যায় কিনা, ওই জিনিসটা নিয়েও ভাবা। তারপর কোনো ইনফরমেশন মনে হচ্ছে যে ওকে, ইনফরমেশনটা আমি ইন্ট্রোডাকশনেও লিখছি, আবার মেথোডোলজিতেও লিখছি, সব জায়গায় একই ওয়ার্ড, একই লাইন লিখে ফেলছি বা একই ইনফরমেশন দিয়ে ফেলছি। সো জিনিসটা তখন কোনো একটা জায়গা থেকে রিমুভ করা যায়, বা হচ্ছে যে ওকে এখানে এইভাবে লিখছি, মেথোডোলজিতে অন্যভাবে লিখলাম জিনিসটা। ওই জিনিসগুলো হচ্ছে যে রিভিশনটা খুব ইম্পর্ট্যান্ট, একবার হচ্ছে যে রিভাইজ করা, প্রুফ রিড করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে ভালো হয় যে আহ, যখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে সবাই আমরা গ্রুপে কাজ করি, যে কয়েকজন মিলে কাজ করছি, সো সবাই একবার করে পড়া, এটা আরো ভালো। কারণ প্রত্যেকের পার্সপেক্টিভ ডিফারেন্ট। আমি কোনো একটা কিছু হয়তো ধরতে পারলাম না, কিন্তু আমার যে কো অথর, সে হয়তো ধরতে পারলো যে না, এখানে তো এই জিনিসটা মিসিং মনে হচ্ছে। বা আমার ভিশনটা একরকম ছিল, তার ভিশনটাতে একটু ডিফারেন্স থাকতে পারে। সো সবাই পড়া, একবার করে পড়ে নেওয়া, এটা খুবই ভালো। আর হচ্ছে যে যখন আমরা কোনো বড়, মানে সুপারভাইজার হোক, অ্যাডভাইজার হোক, বা এরকম কোনো সিনিয়রের সাথে কাজ করছি, তখন তাকে দিয়েও একবার রিভাইজ করায় নেওয়া। সাধারণত আমাদের যখন আমরা রিসার্চ করি, দেখবা যে মানে অ্যাডভাইজাররা সাধারণত একবার হলেও পড়ে। অনেকে নাও পড়তে পারে, সবাই সেম না। সো কার যদি না পারে, ওই জিনিসটা বলা যে স্যার আপনি যদি একটু, স্যার বা ম্যাডাম আপনি যদি একটু একবার পড়ে নিতেন বা একবার একটু দেখে নিতেন আমি সব ঠিক মতো লিখেছি কিনা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময়, অনেকে অনেক সময় হচ্ছে যে অ্যাভয়েড করতে চাই, যে মানে ওকে প্রফেসর পড়তে চাচ্ছে না, আমি ওনারে পড়তে দিলাম না, বাট এটা উচিত না। বিকজ ওনারা হচ্ছে যে ওনাদের নলেজ আরো বেশি। আমাদের কাছে জিনিসটা একরকম, আমরা যখন, কারণ আমরা শুরু করছি, বেশিরভাগ আমরা যারা স্টুডেন্ট বা স্টুডেন্ট না হলেও, যখন তোমার থেকে নলেজেবল কেউ থাকবে, অবভিয়াসলি তাকে দিয়ে রিভাইজ করায় নেওয়া অলওয়েজ বেটার। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে। অ্যান্ড হচ্ছে যে এখন আমরা যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে সাবমিট করা। আমার পেপার রেডি, আমি ইভ্যালুয়েট করে ফেললাম অ্যান্ড এভরিথিং। এখন আমরা কিভাবে সাবমিট করতে পারি? যেটা হয় যে আমি যে কনফারেন্স বা জার্নাল, সেগুলো নিয়েও আমি বলবো, যে কখন কনফারেন্স চুজ করা উচিত, কখন জার্নাল চুজ করা উচিত, কিভাবে চুজ করা উচিত। বাট ধরলাম আমরা একটা জায়গা চুজ করে ফেললাম যে আমি কনফারেন্স, সাপোজ কোনো একটা কনফারেন্স চুজ করলাম, এখানে আমি সাবমিট করব। সো যেটা করা লাগে, আমার ওখানে ঢুকলে আসলে ওখানে স্টেপগুলো দেয়া থাকে, যে অ্যাকাউন্ট খোলা লাগে কয়েকটা বিভিন্ন ধরনের। সো ওই অ্যাকাউন্ট খোলা, সো তারপর হচ্ছে যে অনেক সময় মেটা ডেটা এন্টার করা লাগে, যেমন টাইটেল, যে আমার পেপারের টাইটেল কি। অনেক সময় কিন্তু ওরা বলে দেয় যে তুমি কিন্তু এই যে টাইটেল এখন দিচ্ছ, পরে চেঞ্জ করতে পারবা না, বা পরে একবার বা দুইবার হয়তো চেঞ্জ করতে পারবা, এরপর আর চেঞ্জ করতে পারবা না। তারপর হচ্ছে অথার, অথার কারা কারা হবে আমার। অথারের ক্ষেত্রেও হচ্ছে যে আহ, যেটা হচ্ছে যে কে ফার্স্ট অথর, কে সেকেন্ড অথর, কে, এই ক্রোনোলজিক্যালি এই জিনিসটাও মাথায় রাখতে হয়। কারণ পরে কিন্তু আবার জিনিসটা চেঞ্জ করা যায় না, যে ওকে আমি একে ফার্স্ট অথর দিলাম, এখন পরে আমার কাছে মনে হলো না, বা একে থার্ড অথর দিলাম, পরে আমার মনে হলো তো সেকেন্ড অথর হওয়ার কথা। সেই জিনিসগুলো সব অথরের সাথে কথা বলে ডিসাইড করে দেন হচ্ছে যে মেটা ডেটাগুলো দেওয়া উচিত। আরেকটা জিনিস অনেকে হয়তো জানে, অনেকে জানে না, যে হচ্ছে যে ইকুয়াল কন্ট্রিবিউশনের একটা ব্যাপার থাকে সাবমিশনের ক্ষেত্রে। ইকুয়াল কন্ট্রিবিউশন অথর, সেটা হচ্ছে আহ, যে সাপোজ দুইজন বা তিনজন আছে, তারা সবাই আসলে ফার্স্ট অথরই হওয়ার কথা। মানে সবারই দেখা যাচ্ছে ইকুয়াল কন্ট্রিবিউশন, তারা সবাই একই, মানে একই লেভেলের কাজ করেছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই, ওকে কাকে ফার্স্ট অথর দিব, কাকে সেকেন্ড অথর, থার্ড অথর। ওইটার ক্ষেত্রে কি করা হয় যে ওকে, সবাই একই কাজ করেছি, একজনকে আমরা চুজ করলাম, তাকে ফার্স্ট অথর দিলাম, আর একজনকে সেকেন্ড অথর, একজনকে থার্ড অথর। কিন্তু এর মধ্যে হচ্ছে আমি একটা অপশন থেকে ইকুয়াল কন্ট্রিবিউশন দেয়ার, যে এরা তিনজনই ইকুয়াল কন্ট্রিবিউশন করেছে, তার মানে এরা তিনজনই আসলে, আমরা একজনের পর একজনের নাম লিখতে হয়, বাট যখন ইকুয়াল কন্ট্রিবিউশনটা দেওয়া হবে, তখন মানে কাইন্ড অফ তিনজনই কিন্তু ফার্স্ট অথর বলতে পারবে নিজেদেরকে ওই পেপারের।
কারণ মানে তাদের ইকুয়াল কন্ট্রিবিউশন, এটা সেকেন্ডের ক্ষেত্রেও হতে পারে যে তিন চারজন হয়তো সেকেন্ড অথর হিসেবে একই রকম কাজ করেছে, যে একজন বা দুইজন ফার্স্ট অথর আছে, তারপর কয়েকজন সেকেন্ড অথর। সাধারণত এটা ফার্স্ট অথরের ক্ষেত্রেই করা হয়, যে ফার্স্ট অথরের ক্ষেত্রে ইকুয়াল কন্ট্রিবিউশন দিয়ে দেয়া। এরপর হচ্ছে যে ম্যানুস্ক্রিপ্টটা আপলোড করা এবং যা যা ইনফরমেশন, অনেকে অনেক জায়গায় কিওয়ার্ড আলাদা করে আপলোড করতে দেয়, ওগুলো আপলোড করা, অ্যাবস্ট্রাক্ট আপলোড করা। তারপর হচ্ছে পেপারটা আপলোড করা। অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপেরিমেন্টের জন্য, মানে সাপোজ কোন একটা ডেটা সেট পাবলিশ করতেছি আমি, তখন আমার ডেটা সেটটা আলাদা করে হচ্ছে যে আপলোড দেয়া লাগে। আবার হচ্ছে যে যাদের কম্পিউটার সায়েন্স হোক বা সব ক্ষেত্রে আজকাল কোডিং করা হয়, সো অনেক ক্ষেত্রে কোড গুলো হচ্ছে যে সাবমিট করা লাগে। সো ওই জিনিসগুলো দেখতে হয় যে কি কি ইনফরমেশন সাবমিট করতে হবে, এন্ড লাস্টে হচ্ছে যে জিনিসটা ফাইনালাইজ করে সাবমিট করা আর কি। সো এটা হচ্ছে স্টেপস ফর সাবমিশন। এখন সাবমিশন প্ল্যাটফর্ম এরকম অনেকগুলো আছে, এটা আসলে বলে লাভ নেই, কারণ এটা যেটা ভেন্যু হচ্ছে যে সিলেক্ট করবা সেখানেই দেয়া থাকবে যে কোথায় সাবমিট করতে হবে, ইজি চেয়ার, ওপেন রিভিউ, সিএমটি না কোনটাতে। ওরা ওখানে সব দেয়া থাকে, যেই প্ল্যাটফর্মে সাবমিট করতে বলবে সেখানে সাবমিট করে দিতে হবে জাস্ট। অ্যান্ড চেকলিস্ট যেটা, যে ফরম্যাট কমপ্লায়েন্স, যে অনেক ভেনিউ, প্রত্যেকটা ভেনিউর আলাদা আলাদা ফরম্যাট থাকে, যে এই ফরম্যাট ওভারলিফের ক্ষেত্রে বা লেটেক্সের ক্ষেত্রে দেয়া থাকে লিঙ্ক, যে এই ফরম্যাটটা ফলো করতে হবে। ওয়ার্ডের ক্ষেত্রেও দেয়া থাকে, যে সেটা আহ, মানে সাইজ হোক ওয়ার্ডের বা কোন এটা ইউজ করা হচ্ছে সবকিছু ওখানে দেয়া থাকে, তো ওইটা ফলো করা লাগে। তারপর অনেকে অনেক জায়গায় হচ্ছে যে ডবল কলামে থাকে লেখা, অনেক জায়গায় সিঙ্গেল। সো এই এই জিনিসটা দেখতে হয় সাবমিট করার আগে। সো হুট করে ডেডলাইনের সময় সাবমিট করলে হয় না, জিনিসগুলো আগে থেকে দেখে তারপর হচ্ছে যে করা লাগে আর কি। অ্যান্ড এথিক্যাল যদি স্টেটমেন্ট থাকে, যে কিছু কিছু ক্ষেত্রে এথিক্যাল ব্যাপার স্যাপার থাকে, যে আমি ডেটা কালেক্ট করছি, যে মানুষের বিভিন্ন পার্সোনাল ডেটা হতে পারে বা যে কোনো কিছু ডেটা হতে পারে। তো ওই ক্ষেত্রে এথিক্যাল এইগুলো দিয়ে দেয়া, যে হ্যাঁ আমরা কারো প্রাইভেসি নষ্ট করতেছি না, এই জিনিসগুলো দেখা লাগে আর কি। এটা রিসার্চ টু রিসার্চ ভ্যারি করে। আর হচ্ছে সব কৌথরের অ্যাপ্রুভাল নিয়ে রাখা, যে আমি কারোর নাম দিলাম, সে জানেও না যে সে এটাতে আছে। তো ওই জিনিসটা, এবং হচ্ছে যে যেটা বললাম ক্রোনোলজিক্যাল ব্যাপারটাও মাথায় রাখা, যে আমি কাউকে হুট করে আমার কাছে মনে হলো সে থার্ড অথর হওয়া উচিত, থার্ড অথর বানায় দেয়া, এটা তো উচিত না। সবার মধ্যে আগে কথা বলে নিতে হবে যে হ্যাঁ এ আছে, এ নাই, বা এ এইভাবে, এ সেকেন্ড অথর, এ ফার্স্ট অথর, এ যত নাম্বার অথর, এই জিনিসগুলো আগে থেকে কথা বলে অ্যাপ্রুভ করে দেন হচ্ছে যে সাবমিট করা উচিত। সো ওকে, এইটা গেল হচ্ছে পেপার নিয়ে, ওভারঅল পেপার লেখা, সাবমিট করা। আমি আহ 2 মিনিটের একটা পজ নিব, হচ্ছে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, যে কিভাবে হচ্ছে পেপার লিখতে হবে বা কিভাবে সাবমিট করতে হবে, এটা নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারে এর মধ্যে। আচ্ছা, আমি অনুরোধ করছি আমাদের দর্শক শ্রোতাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের চ্যাট বক্সে প্রশ্ন করার মাধ্যমে আপনি আমাদের সম্মানিত অতিথিকে সরাসরি কথা বলতে পারেন, আপনার প্রশ্ন জানাতে পারেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি চ্যাটে। আহ কোনো একটা পেপারের মেথোডোলজি ফলো করে সেম রেপ্লিকা পেপার কি পাবলিশ করা যায়? যদি বেটার অ্যাকুরেসি গেইন করা যায় অ্যাজ এ বিগিনার, একদম রেপ্লিকা ট্রাই করা কি ভালো? আহ রেপ্লিকা, আমার কথা হচ্ছে মেথোডোলজি যদি ফুল সেম হয়, জিনিসটা যদি লাইক টোটালি কপি করা হয়, আসলে তো যে অ্যাকুরেসি যদি কোনো একটা ইমপ্রুভ হয় সেটা খুবই নগণ্য অ্যাকুরেসি ইমপ্রুভ হবে। মানে একটা হয় না যে, যে মানে মডেলগুলো হচ্ছে যে সাপোজ র্যান্ডমলি কাজ করে অনেক ক্ষেত্রে। সো একজন সাপোজ যে মেইন অথর, সে হচ্ছে যে 90% পাইছে, আমি 91% পাইছি, কিন্তু আমি পুরো কপি পেস্ট করলাম, এটা আসলে কোনো পেপার হয় না তখন। সো আমি বলবো না,
ওটা না করে একেবারে বেগিনার হিসেবে যেটা করা যায়, ওকে ওরা এই মেথডটা ইউজ করেছে, আহ, যতদিন যাচ্ছে তো ইমপ্রুভমেন্ট আসতেছে, তাই না? যে আহ, আমি যেহেতু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করতেছি, আমি ওটা নিয়ে এক্সাম্পল দিই। অনেকে হয়তো বুঝবে যে চ্যাট জিপিটির ক্ষেত্রে যেটা আগে ছিল জিপিটি 2, একেবারে লাইক, বা জিপিটি 3.5, সেটা করে বেসিক ভার্সন ছিল। সো কেউ একজন জিপিটি 3.5 ইউজ করে কিছু করলো, সেইটা করার থেকে বেটার হচ্ছে যে মানে সেটাই করে একটু অ্যাকুরেসি এদিক ওদিক করে তো আসলে লাভ নেই। আমি বলবো যে হ্যাঁ, তাহলে আমি যেগুলো ইমপ্রুভড মডেল আছে সেগুলো ট্রাই করে দেখা। তাও একটা বলে রাখতে পারি যে কাজটা আসলে কন্ট্রিবিউশন যদি মানে মানে এই যে জাস্ট একটু যে এই মডেলটা ইউজ না করে আমি একটু ইমপ্রুভড মডেল ইউজ করলাম, সেগুলোর ক্ষেত্রে আসলে এই যে কাজের যে ভ্যালু, একটা পেপার হবে গুড, বাট হচ্ছে যে পেপারটা আসলে ভ্যালিউটা কম থাকবে। সো এটা, এই পেপারটা কিন্তু ভালো কোনো কনফারেন্সে, ভালো কোনো জার্নালে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। পেপার লেখাটা তো মেইন না, এটা কোথাও একটা মানে সাবমিট করা বা অ্যাকসেপ্টেড হওয়া, এটা মেন। সো আসলে যদি নোভেল কিছু না থাকে, সেটা আসলে ভালো কোথাও সাবমিট করা যায় না বা অ্যাকসেপ্ট হয় না। এবং সেটাতে যা হয় যে ওকে আমি কিছু একটা করে দিলাম, একটা সাপোজ ভালো কোথাও আমি করলাম না পাবলিশ, আমি যে কোনো একটা মিডিওকর একটা জায়গায় আমি পাবলিশ করে দিলাম, সেটা আসলে পরে তেমন কাজে আসে না। যে আমার যখন অন্য কেউ ফিউচারে ধরলাম আমি পরে হচ্ছে যেটা পিএইচডির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোক বা জবে, রিসার্চ টাইপসের জবে অ্যাপ্লাই, তারা তো পড়বে পেপারটা, পড়ে তো তারা বুঝবে। তখন আসলে মানে মানে এটা ইম্প্যাক্টটা থাকে না, এটা তখন তেমন কাজে আসে না। তো আমি বলবো ওইটা না করার, বরং যে টাইমটা আমি পেপার লিখে বা কোনো কিছু করে একটা মিডিওকর কোনো একটা কিছু করে ওয়েস্ট করতেছি, সেটা না করে মোটামুটি একটা কিছু করা, যে মোটামুটি একটা নতুন কোনো কিছু করা বা কিছু নতুন হয়। আমি যদি এখন নতুন, আমি জানি না কিভাবে করে একটা নতুন অ্যালগোরিদম বানাবো, দ্যাটস নর্মাল। তাহলে আমি একটা ডেটা সেট বানাই, এমন একটা ডেটা সেট যেটা নাই এবং যেটা থাকলে এটা আসলে কাজে আসবে। সো আমি একটা ডেটা সেট বানাই এবং সেই ডেটা সেটটা দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করি, যে এক্সপেরিমেন্ট সাপোজ আগে হয়ে আসছে, অন্যরা করছে এক্সপেরিমেন্ট, মানে এই মডেল বা এই অ্যালগোরিদম গুলো আগেও মানুষ ইউজ করছে। আমি অ্যালগোরিদম বানাতে পারছি না নতুন, বাট আমি নতুন ডেটা সেটটা বানিয়েছি এবং সেটাই আমার কন্ট্রিবিউশন। সো নতুন হিসেবে এটা করা যেতে পারে, রাদার দ্যান জাস্ট মানে জাস্ট কপি পেস্ট করা বা রেপ্লিকা পেপার করা। I hope that answers my question, like your question. Okay. How to find local conferences and always be updated. লোকাল কনফারেন্স সার্চ দিলে গুগলে আসলে পাওয়া যায় যে, আমি বলবো লোকাল কনফারেন্স ভালো, কিছু লোকাল কনফারেন্সে দেয়া যায় যখন আমরা শুরু করছি। ট্রাই টু মানে লোকাল থেকে আরেকটু বেশি ইন্টারন্যাশনাল হলে আরো ভালো হয় কনফারেন্স। সো ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেয়া ট্রাই করা উচিত, এবং লোকালও মানে খোঁজার জন্য অনলাইনে খুঁজে পাওয়া যাবে। সো গুগলে সার্চ দিলে যে হ্যাঁ আমার এনএলপি রিলেটেড রিজিওনাল কি কি কনফারেন্স আছে, এটা সার্চ দিলে পাওয়া যাবে। অ্যান্ড অলওয়েজ বি আপডেটেড। আমি জানি না এটা কি কনফারেন্সের ক্ষেত্রে আপডেটেড নাকি কনফারেন্সের ক্ষেত্রে, এটা নিয়ে আমি শেয়ার করব যে কিভাবে করে কনফারেন্স বা হচ্ছে যে জার্নাল খুঁজে বের করতে হয়, সেটা নিয়ে একটা স্লাইড আছে। আই থিঙ্ক ওখানে আনসার হয়ে যাবে মোটামুটি। আর পেপার নিয়ে যদি বা রিসার্চ ফিল্ড নিয়ে যদি বলি আপডেটেড হওয়ার ক্ষেত্রে, বলবো যে রিসার্চ পেপার পড়া অলওয়েজ, যে সেটা গুগল স্কলারে দেখা যাচ্ছে বিভিন্ন থাকে যে নোটিফিকেশন দিয়ে রাখা যে এই অথর, আমি যে যে কাজে ইন্টারেস্টেড সেই রিলেটেড কাজ করে। সো সেটার একটা নোটিফিকেশন টাইপসের করে রাখা গুগল স্কলারে। সো সে যখন কোনো একটা পেপার পাবলিশ করবে, সেটা আমি হচ্ছে যে পড়বো। সো এইভাবে করে করা যায়, বা রিসার্চ গেটও এই অপশনটা আছে আমি যতটুকু জানি। সো ওইভাবে আপডেটেড করা যায়। আচ্ছা, how we create high quality graphs figure as like any outside okay, um ভালো কোয়ালিটির গ্রাফ ফিগার, কোয়ালিটিটা ডিপেন্ড করবে হচ্ছে যে কাইন্ড অফ যে হ্যাঁ আমি কিভাবে করে ইনফরমেশন দিচ্ছি বা ঠিক মতো কি লিখছি না লিখছি ওই জিনিসটা। বাট হ্যাঁ, গ্রাফ তৈরি করার জন্য যেটা অনেক
গুলোই আছে। আমি যেটা সম্পর্কে জানি সেটা হচ্ছে, বা আমি রিসেন্টলি যেটা ইউজ করছি সেটা হচ্ছে, আগে হচ্ছে ভিজিও ইউজ করতাম, মাইক্রোসফট ভিজিও। এখন হচ্ছে যে আমি অনলাইনে ইউজ করি যেটা draw.io, আমি এখানে চ্যাটে দিয়ে দিয়েছি। সো draw.ioটা রিসেন্টলি ইউজ করি কারণ এটা কাইন্ড অফ, আমি আসলে ব্যাকআপ রাখা পছন্দ করি অনলাইনে সবকিছুর। সো draw.ioটা ইউজ করি, এটা অনলাইন সফটওয়্যার এই টাইপসের। সো এটা চাইলে কয়েকজন যখন কো অথর থাকে তখন একসাথেও কন্ট্রিবিউট করা যায় আর কি। সো এটা একটা সুবিধা। সো সরি, মাইক্রোসফট ভিজিও লিখতে ভুলে গেছি। আচ্ছা, সো মাইক্রোসফট ভিজিওটাও ট্রাই করা যায়। আর আহ, আচ্ছা, গিভ আইডিয়া অ্যাবাউট সার্ভে পেপার। আচ্ছা, সার্ভে পেপারও খারাপ না। কথা হচ্ছে যে সার্ভে পেপার লেখার ক্ষেত্রে যেটা আমার মতে আহ, মাথায় রাখা উচিত যে আসলে এই সার্ভে পেপারটা দিয়ে মানুষের কাজে আসবে কিনা। হ্যাঁ, যে ওকে যেন তেন সার্ভে না করে, ওকে হ্যাঁ যেগুলো হচ্ছে যে বোঝা যাচ্ছে যে ওকে বর্তমানে কি কি হচ্ছে, যে ধরেন নতুন অ্যালগোরিদম বা ডেটা সেট, বা কি কি নতুন নতুন অ্যালগোরিদম হোক বা মডেল হোক যেগুলো আছে, এবং যেটা ইম্প্যাক্টফুল আসলে হচ্ছে সার্ভে পেপার আসলে কাজে আসে। ইম্পর্টেন্স হিসেবে বলবো সার্ভে পেপার আসলে ইম্পর্টেন্ট, যদি মানে ভালো কিছু নিয়ে সার্ভে পেপারটা লেখা যায়। সো এটুকুই বলতে পারি আর কি। এখন মাথায় আসতেছে না সার্ভে পেপারের আইডিয়া কি দিব ভালো। বাট ওকে, দেখি আমরা লাস্টে যাই, আমি যদি আমার মাথায় কিছু আসে এর মধ্যে তাহলে আমি শেয়ার করবো। আহ আই থিঙ্ক উই ক্যান মুভ অন নাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে তাহলে সেটা পরে অ্যান্সার করা যাবে। সো আই থিঙ্ক উই ক্যান জাস্ট মুভ অন। জি আপু, সেশনের পরবর্তী পার্ট শুরু করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে। সো কনফারেন্স ভার্সেস জার্নাল সিলেকশন। ওকে, কনফারেন্সে সাবমিট করব নাকি জার্নালে সাবমিট করব? হোয়াট ইজ কনফারেন্স, হোয়াট ইজ জার্নাল? লেটস মুভ অন টু দ্যাট। ওকে, ফার্স্টে ধরা শুরু করা যায় জার্নাল দিয়ে। সো জার্নাল হচ্ছে, কনফারেন্স পেপারগুলো হচ্ছে নর্মালি ছোট হয়। ঠিক আছে, যে সাধারণত 6 পেজ বা এই ধরনের 6 থেকে 7 পেজ, এর বেশি সাধারণত হয় না। এটাও ডিপেন্ড করে ভেন্যু টু ভেন্যু। মানে IEEE বলতে পারে, IEEE এর একটাই বলতে পারে যে হ্যাঁ আমি 8 পেজের দিচ্ছি, আর একটা বলতে পারে 6 পেজের, কেউ বলতে পারে 4 পেজের মধ্যে করে দিতে হবে। সো এটা ডিপেন্ড করে। আর জার্নালের ক্ষেত্রে যেটা হয় সাধারণত বড় হয়, লাইক 20 পেজ, 15-20 পেজ বা আরো বেশি। সাধারণত 20 পেজই হয় আমার যতটুকু জানি, বাট এর বেশিও হতে পারে। সো জার্নাল পেপারগুলোতে হচ্ছে যে অনেক ইনফরমেশন একসাথে দেয়া যায়। সো আর এটাতে হচ্ছে রিগোরাস পিয়ার রিভিউ থাকে। মানে পিয়ার রিভিউ জিনিসটা নিয়ে আমি পরে বলবো। পিয়ার রিভিউ মানে হচ্ছে মানে তোমারই ফিল্ডের যারা হচ্ছে যে অলরেডি স্ট্যাবলিশ, যারা নলেজেবল, তারা হচ্ছে যে রিভিউ করবে যে আমি একটা জায়গায় পেপার সাবমিট করলাম, জার্নাল পেপার হোক বা যেটাই হোক, সেটা হচ্ছে যে কেউ একজন রিভিউ করবে। কারণ না হয়তো মানুষ যে কোনো কিছু সাবমিট করে দিতে পারে, একটা রিভিউ করা দরকার যে এটা আসলেই কি ইম্প্যাক্টফুল কাজ হয়েছে নাকি ভুংভাং কিছু একটা বুঝায় একটা পেপার পাবলিশ করে ফেললো। সো এই জিনিসটা হচ্ছে পিয়ার রিভিউ হয়। জার্নালের ক্ষেত্রে জিনিসটা অনেক মানে এমনও হয় যে কয়েক মাস ধরে, এই যে 6 থেকে 12 মাস, এই মানে এরকম লম্বা টাইম ধরেও রিভিউ হয়। যে আমি কোনো একটা জার্নাল সাবমিট করলাম, এদের কোনো ডেডলাইন থাকে না। জার্নালগুলোতে যেটা হয় কোনো ডেডলাইন থাকে না, যে কোনো সময় সাবমিট করা যায়, যে হ্যাঁ আমার এই কাজটা শেষ, আমি একটা জার্নাল পেপার লিখলাম, আমি সাবমিট করে দিলাম। তো সেটা দেখা যাচ্ছে তারা রিভিউ করবে, তাদের রিভিউয়াররা সেটা রিভিউ করে তারা বলতে পারে, যদি কাজটা খুবই ভালো হয় তখন একবারে একসেপ্ট হয়ে যেতে পারে, যদিও এটা হয় না সাধারণত, কোনো না কোনো ওরা চেঞ্জ করতে দেয়। সো ওরা বললো যে ওকে এই পার্টগুলো ঠিক আছে, এই পার্টগুলো হচ্ছে যে রিভাইজ করা লাগবে, বা এই জিনিসটা করা হয় নাই, এটা না করলে আসলে পেপারটার ভ্যালু থাকতেছে না, তো এই জিনিসটাও করা।
সো এইটা হচ্ছে যে এটা মানে অনেকবার করে হতে থাকে যে ওকে ওরা একটা কিছু সাজেস্ট করলো, আমি সেটা অনুযায়ী চেঞ্জ টেঞ্জ করে সাবমিট করলাম, ওরা আবার বললো না আবার এইখানেও চেঞ্জ করো বা এটা হয় নাই এভাবে করো, এই করতে করতে 6 থেকে 12 মাস লেগেই যায়। সো জার্নালের ক্ষেত্রে এই কাজটা হয়। কিছু ফিল্ডে মানে বেশিরভাগ ফিল্ডে হচ্ছে জার্নালটাকে মানে কাইন্ড অফ কনফারেন্স পেপার থেকে হাই ইম্প্যাক্টফুল ধরা হয় বা তাদের প্রেস্টিজটা বেশি থাকে। এটা এটা আবার এটা কিন্তু আবার ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। যেমন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে যারা মানে যারা কম্পিউটার সায়েন্সে আছে, এবং প্রত্যেকটা ফিল্ডেই মনে হয় মোটামুটি, লাইফ সায়েন্স ছাড়া, যেমন লাইফ সায়েন্স বা সোশ্যাল সায়েন্সে হচ্ছে যে মানে জার্নালের ভ্যালুটাই মেন, মানে ওখানে হচ্ছে কোনো একটা জার্নাল পেপারকেই ওরা ভালো হিসেবে ধরে বা ইম্পর্টেন্ট, যে হ্যাঁ এটার ভ্যালুয়েবল কিছু। কনফারেন্স পেপারকে ওরা কাইন্ড অফ পাত্তাও দেয় না অনেক ক্ষেত্রে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় কম্পিউটার সায়েন্সে আজকাল যে স্পেশালি যে ট্রেন্ডটা হচ্ছে যে সবাই কনফারেন্সের দিকেই বেশি ঝুঁকতেছে। তো এটা ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে, কিন্তু বেশিরভাগ ফিল্ডেই হচ্ছে, এমনকি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও, এআই এর ক্ষেত্রে হয়তো কনফারেন্সটাকে জার্নালের থেকে বেশি ভ্যালু দেওয়া হয় অনেক ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ জার্নালটাকে হাই প্রেস্টিজ হিসেবে ধরা হয়। কম্পিউটার সায়েন্সের অ্যালগোরিদম বা এই ধরনের থিওরি রিলেটেড যে এগুলো, সেখানেও দেখা যাচ্ছে জার্নালের ভ্যালুটাই সাধারণত বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু টপ কনফারেন্স ছাড়া, কিছু সব ক্ষেত্রেই কিছু টপ কনফারেন্স থাকে যেগুলো অনেক ক্ষেত্রে অনেক জার্নাল থেকে অনেক বেশি ভ্যালুয়েবল হয় ওখানে পেপার পাবলিশ করাটা। এখন কথা হচ্ছে আমি জার্নালের কিভাবে ডিসাইড করব, লাইক জার্নাল তো অনেক আছে, তো আমি কিভাবে করে বুঝবো কোন জার্নালটা ভালো? সেটার ক্ষেত্রে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। সো কিভাবে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখা যায় সেটাও আমি দেখাবো পরে। সো এটা হচ্ছে যে মানে একটা মানে একটা মেট্রিক টাইপের, যেটা হচ্ছে বেসড অন দ্য নাম্বার অফ সাইটেশনস অফ আর্টিকলস পাবলিশড উইদিন এ স্পেসিফিক জার্নাল। মানে ওই জার্নালে যেই যে আর্টিকেলগুলো পাবলিশ করা হয়েছে সেগুলোর নাম্বার অফ সাইটেশন কত, দেখা যাচ্ছে কোন একটা জার্নাল পেপারে 100 সাইটেশন, কোনোটাতে 200 সাইটেশন, এই জিনিসটাই করে কোন এগুলোর উপর বেস করে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর যে মেট্রিকটা সেটাই করে। এটা কেন ইম্পর্টেন্ট যে সাইটেশনটা সাধারণত কোনো একটা পেপার যখন ভালো হয় তখনই জিনিসটা অনেকবার সাইট করা হয়। যদিও কিছু হচ্ছে যে এখানে আছে কিছু পেপার দেখবা যে মানে আই এম নট ক্রিটিসাইজিং অর সামথিং, বাট ওভারঅল কিছু পেপার দেখা যায় যে আম, অনেক সাইটেশন, বাট ভেতরে পড়ে দেখা গেল আহামরি ভালো না। সেটা অনেক ক্ষেত্রে হয় হচ্ছে যে মানুষ সেলফ সাইট করে, যে আমার পেপার আমি বিভিন্ন জায়গায় হচ্ছে যে সাইট করে করে, কিন্তু ওটা কিন্তু আবার মানে ওটার কিন্তু ওটার কারণে কিন্তু ওটা ইম্প্যাক্ট কমে, ওটাও কিন্তু আহ, হচ্ছে যে কাউন্ট করা হয় আমি যতটুকু জানি। বাট মানে ওভারঅল অন অ্যাভারেজ যেটা হয় যে কোনো একটা পেপার ভালো হলেই সাধারণত সেটা সাইটেশনটা বেশি হয়, কয়েকটা হচ্ছে এক্সেপশন থাকে। বাট নর্মালি সো ওইটার উপর বেস করে হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা মানে ক্যালকুলেট করা হয় বিভিন্ন জার্নালের ক্ষেত্রে। সো কোন একটা জার্নালে যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর হাই হয় অনেক বেশি, সেটা দ্বারা বোঝা যায় হচ্ছে যে ওকে এই জার্নালটা অনেক ভালো। কোন একটা জার্নালের যদি ইম্প্যাক্ট ফ্যাক্টর লো হয়, সেটা বোঝা যায় যে ওকে দ্যাটস নট টু গুড। আচ্ছা, জার্নালের ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কস্ট কস্টের যে ব্যাপারটা, যে অনেক ক্ষেত্রে স্পেশালি যেগুলো হচ্ছে যে ওপেন অ্যাক্সেস, এটা নিয়েও আমি বলবো দুই ধরনের থাকে। একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। যেগুলো ওপেন অ্যাক্সেস হয় সেগুলোতে জার্নালে সাবমিট করতে আহ 1,000 ডলার থেকে 3,000 ডলার, টাকার কথা বলতেছি না, 1,000 3,000 ডলার ডলার লেগে যায়। সো অনেক ক্ষেত্রে এই জন্য মানুষ চাইলেও যে হ্যাঁ আমি একটা স্টুডেন্ট, আমি কয়েকজন ফ্রেন্ড মিলে একটা জার্নাল চাইলেও অনেক ক্ষেত্রে করা যায় না সাবমিট, যে এমন কেউ লাগে যে হচ্ছে যে আমার ফান্ড করতে পারবে জিনিসটা, কারণ এটা অনেক টাকার ব্যাপার, প্রায় 1 লাখ থেকে 3 লাখ। সো দ্যাটস আ লট। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো ট্রাভেল কস্ট থাকে না, কারণ জার্নাল কনফারেন্সের ক্ষেত্রে যেটা হয় যে
কনফারেন্স একটা ইভেন্ট হয়, সেখানে হচ্ছে যে সবাই যায়, এক একটা এক এক সময় এক এক দেশে হয়, এক এক জায়গায় হয়, সো ওখানে যাওয়ার থাকা খাওয়ার খরচ, সো ওইটা থাকে। কিন্তু জার্নালে ওই জিনিসটা থাকে না। জার্নালে হচ্ছে যে হ্যাঁ আমি সাবমিট করলাম, আমার জিনিসটা পাবলিশ হবে, দ্যাটস জার্নাল। সো কিছু এক্সাম্পল হচ্ছে নেচার, যেটা স্পেশালি লাইফ সায়েন্স বা এই ধরনের কেমিস্ট্রির ক্ষেত্রে হোক বা বায়োলজি বা এই ধরনের ক্ষেত্রে নেচারটা হচ্ছে আমি যতটুকু জানি যে অনেক হাই ইম্প্যাক্ট জার্নাল। তারপর জিএমএলআর আছে, এরকম বিভিন্ন আছে। সো এটা নিজেদের ফিল্ডের ক্ষেত্রে খুঁজে বের করতে হবে। আহ আচ্ছা, এবার হচ্ছে যে কনফারেন্স পেপার। কনফারেন্স পেপার আসলে বেশি টাইম লাগে না। 6 মান্থ যেটা বললাম পাবলিকেশন সাইকেল, এটা হচ্ছে খুবই সাধারণত 6 মান্থ লাগে না। মানে 6 মান্থের আগেই জিনিসটা আসলে রিভিউ হয়ে যায়, বাট হ্যাঁ 6 মান্থ পর্যন্ত যেতে পারে। এটা কিন্তু রিভিউ হতে 6 মান্থ লাগে তা না। মানে হয়তো আমি সাবমিট করলাম, সাবমিট করার পর ওরা রিভিউ করলো 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে বা বেশি হলে 3 মাসের মধ্যে। এরপর করার পর হচ্ছে যে কিছু চেঞ্জ দিল, ওটাও 1 মাসের মধ্যেই হয়ে যায়। চেঞ্জগুলো করে আমি দিয়ে দিলাম, তারপর বেস করে ওরা হয় একসেপ্ট করবে বা রিজেক্ট করবে। তো এরপর হচ্ছে যে সাপোজ কনফারেন্সটা হবে, সেই হিসেবে হচ্ছে যে দেখা যাচ্ছে 3 থেকে 6 মাস, বাট রিভিউ সাধারণত 3 মাসের মধ্যেই হয়ে যায়, এর বেশি সাধারণত লাগে না, 3 থেকে 4 মাসের মধ্যে রিভিউ হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে যে টপ টায়ার কনফারেন্স যেগুলো, যে স্টার কনফারেন্স যেগুলো আছে বিভিন্ন ফিল্ডে, আমি যেটা এখানে মেনশন করলাম এগুলো হচ্ছে আমার ফিল্ডের, স্পেশালি এআই বা মেশিন লার্নিং এই রিলেটেড। বাট প্রত্যেকটা ফিল্ডেরই হচ্ছে যে কিছু টপ টায়ার কনফারেন্স আছে যেগুলোতে মানে কাইন্ড অফ পাবলিশ করা অনেক ক্ষেত্রে অনেক জার্নালের থেকেও হাই ধরা হয়। যে ওকে, সো ওই জিনিসগুলো চাইলে খেয়াল রাখা যায়। আরেকটা ব্যাপার থাকে হচ্ছে ওয়ার্কশপ থাকে বা রিজিওনাল কনফারেন্স গুলো থাকে। অবভিয়াসলি ইন্টারন্যাশনাল কনফারেন্সের ভ্যালিউ রিজিওনাল কনফারেন্স থেকে বেশি। যে একটা হচ্ছে যে সাপোজ সাউথ এশিয়ানের জন্য একটা কনফারেন্স ভার্সেস একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেটার ভ্যালু বেশি হয় সাধারণত। আর আরেকটা কনফারেন্সগুলোতে আরেকটা ব্যাপার থাকে হচ্ছে যে একটা হচ্ছে মেইন ট্র্যাকে পাবলিশ করা, যে যেগুলো হচ্ছে যে অনেক মানে ভালো কাজ হয়েছে বা কাজটা মোটামুটি কমপ্লিট, সেগুলো হচ্ছে যে কনফারেন্সের মেইন ট্র্যাকে সাবমিট করা হয়। আরেকটা থেকে হচ্ছে ওয়ার্কশপে সাবমিট করা যায়, যে আমি কাজ করেছি কিন্তু কাজটা অর্ধেক হয়েছে বা মোটামুটি হয়েছে, আরো কিছু এক্সপেরিমেন্ট করা দরকার। তখন হচ্ছে যে অনেক ক্ষেত্রে ওয়ার্কশপে সাবমিট করা হয় যে হ্যাঁ আমি যতটুকু করেছি কাজ, মানে কিছু একটা বের করার পর, এমন না যে আমি আধা ক্ষেত্রে যে কোনো কিছু ওয়ার্কশপে দিয়ে দিলাম কোনো একটা কিছু, বাট এটা মেইন কনফারেন্সে দেওয়ার মতো হয়তো এখনো রেডি না। মেইন কনফারেন্সে দেওয়ার জন্য আমার আরো এক্সপেরিমেন্ট করা লাগবে, আরো কিছু জিনিস ট্রাই করতে হবে, ডেটা সেট আরো বাড়াতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে ওয়ার্কশপে সাবমিট করতে পারি। ওয়ার্কশপে সাবমিট করে প্রেজেন্ট করে মানুষজন সেটা নিয়ে মানুষজনের কাছ থেকে ফিডব্যাক নিতে পারি, যে কিভাবে মানুষজন এটা ক্রিটিসাইজও করতে পারে যে এটা কি হলো, এটা ভালো হয় নাই। তখন আমরা চাইলে ক্রিটিসিজমের ওপর ডিপেন্ড করে বা ওভারঅল ফিডব্যাকের ওপর, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটার উপর ডিপেন্ড করে আমরা জিনিসটা আরো বেটার করতে পারি। সো এখানে ওই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্কশপ গুলো হেল্প করে। আর এরপর হচ্ছে যে কনফারেন্সের ক্ষেত্রে যেটা হয় সাধারণত প্রেজেন্টেশন থাকে, যে সেটা ওরাল প্রেজেন্টেশন হতে পারে, পোস্টার প্রেজেন্টেশন হতে পারে। সো এই জন্য কস্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা খুবই কম থাকে, $200 বা আরো কম থাকতে পারে। আসলে $200 থেকে $500 হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্সের ক্ষেত্রে, বাট এমনি নর্মাল কনফারেন্সে আরো কম দেখা যাচ্ছে। $100ও হতে পারে বা এরকম। এটা ডিপেন্ড করবে, আসলে ওখানে লেখা থাকে যে রেজিস্ট্রেশন ফি কত হবে। স্টুডেন্টদের জন্য অনেক ক্ষেত্রে কম থাকে। তো এই জিনিসগুলো দেখা যায়। কিন্তু কস্ট আরেকটা পরে হচ্ছে যে যদি আমি কনফারেন্সটাতে যাই, যে হ্যাঁ আমার ওখানে পেপার পাবলিশ হলো, পাবলিশ না হলেও যাওয়া যায় আসলে কনফারেন্সগুলোতে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে কোন দেশে হচ্ছে বা কোথায় হচ্ছে সেখানে ট্রাভেল করা, সেখানে হোটেলের ভাড়া, এই ধরনের থাকা খাওয়ার খরচটা ওই কয়েকদিনের জন্য। কারণ কনফারেন্সগুলো সাধারণত আহ 3-4 দিন থেকে 7-8 দিন পর্যন্ত হয়।
সো ওই সময়টা থাকা খাওয়া আর সাধারণত ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলো এক এক সময় এক এক দেশে হয়। যেমন ইএমএনএলপি হচ্ছে যে এবছর ইউএসএ তে হয়েছে, সামনের বছর হচ্ছে চায়নায় হবে। সো লাইক যারা ইউএসএ থেকে চায়নায় যাবে সেটা একটা হিউজ ডিস্টেন্স, বা কেউ যদি বাংলাদেশ থেকে এখন ইউএসএ তে আসতে চায় সেটা একটা হিউজ ডিস্টেন্স। সো এই জিনিসগুলো মাথায় রাখা আর কি। তো কিছু এক্সাম্পল দিলাম, এগুলো হচ্ছে আমার ফিল্ড রিলেটেড, বাট সবার ফিল্ডে এরকম কিছু হচ্ছে যে টপ এ থাকে, কনফারেন্স থাকে। বা আরো অনেক ধরনের, যেমন আমাদের দেশে মানে আইট্রিপল যেরকম কনফারেন্স গুলো আছে অনেক ভালো ভালো। সিভিপিআর কি আইট্রিপল এর নাকি, ভুলে গেছি, আচ্ছা যাই হোক। বাট মানে এরকম বিভিন্ন অনেক ভালো ভালো কনফারেন্স আছে। ওকে, এখন কথা হচ্ছে প্রোস অ্যান্ড কনস এ যদি আমি আসতে চাই, যে কনফারেন্স পেপারের ক্ষেত্রে প্রোস এর মধ্যে ফার্স্ট হচ্ছে যে ফাস্টার পাবলিকেশন। জার্নালের ক্ষেত্রে আমি যদি ওখানে 6 থেকে 12 মাস লিখছি, বাট অনেক ক্ষেত্রে কিন্তু জার্নালের ক্ষেত্রে কয়েক বছরও লেগে যায়, মানে কিছু টপ টপ জার্নালে আবার হচ্ছে যে ফিল্ডের উপর ডিপেন্ড করে, কেমিস্ট্রি হোক বা এই ধরনের বিভিন্ন ফিল্ডে হচ্ছে যে এমনও আছে কয়েক বছর লেগে যায়, মানে পুরা হচ্ছে যে এটা হতে, প্রসেসটা হতে, রিভিউ হতে। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে কনফারেন্সে খুব কম টাইম লাগে, যে আমার 3 থেকে 6 মাসের মধ্যে আমি মোটামুটি জেনে যাব যে আমার পেপার কি মানে একসেপ্টেড হচ্ছে নাকি হচ্ছে না, কারণ এটাও একটা ব্যাপার। আমি দিলাম মানে যে হয়ে যাবে পাবলিশ তা কিন্তু না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে রিয়েল টাইম ফিডব্যাক, খুব কম সময়ের মধ্যে আমি ফিডব্যাকও পেয়ে যাচ্ছি। আর আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং করা যায়, যে আমি যখন বিভিন্ন কনফারেন্সে যাচ্ছি, বিভিন্ন আমার ফিল্ডেরই বিভিন্ন রিসার্চারদের সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে, এইখান থেকে কোলাবোরেশনও হতে পারে ইন ফিউচার। সো এই জিনিসগুলো খুব ভালো। তারপর হচ্ছে যে মানে খুব আমার প্রিলিমিনারি যে ফাইন্ডিং গুলো আছে, যে হ্যাঁ আমি একটা রিসার্চ করলাম কয়েক মাস ধরে, সেটা আমি হচ্ছে যে সাবমিট করে দিতে পারতেছি কনফারেন্সে। জার্নালের ক্ষেত্রে যেমন জিনিসটা খুব রিগারাস হওয়া লাগে, যে অনেক বা অনেক বড় একটা কাজ করে মানে জিনিসটা মানে আসলে অনেক বড় আহামরি কিছু নোবেল হতে হবে তারপরেই জার্নালে পাবলিশ করা যায়, নাহলে কিন্তু হয় না। আমি দিয়ে ফেললাম মানে জার্নালে পাবলিশ হয়ে যাবে তা কিন্তু না। সো এই জিনিসটা লাগে। কিন্তু কনফারেন্সে মোটামুটি হ্যাঁ, জিনিসটা নোভেল কিন্তু হয়তো আমি 4 5 মাস 6 মাস কাজ করেও আমি জিনিসটা একটা কনফারেন্সে মোটামুটি সাবমিট করে ফেলতে পারবো আমার প্রিলিমিনারি ফাইন্ডিংটা। সো এই ক্ষেত্রে কনফারেন্স হেল্পফুল। তারপর হচ্ছে যে কাটিং এজ এবং ইমার্জিং টপিক এর ক্ষেত্রে আমি যেটা বললাম, যে আমার যে ফিল্ডে বর্তমানে এআই এর ক্ষেত্রে যারা আছে তারা জানবে যে সবাই কিন্তু জার্নালের থেকে এখন বেশি কনফারেন্সের দিকেই ফোকাস বেশি করতেছে। কেন? কারণ এআই এর ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হচ্ছে যে ইনভেনশন চলে আসতেছে। এই হচ্ছে যে জিপিটি 4 বেরোলো, এই 4 ও বেরোয় যাচ্ছে, মানে এক একটার পর একটা 4 ও 1 বেরোয় যাচ্ছে। সো কয়দিন পর পর নতুন নতুন জিনিস বেরোতেই আছে। আমি যদি এখন জার্নালের জন্য যে 2 3 বছর ওয়েট করি, ততদিনে ফিল্ড দেখা যাচ্ছে এইখান থেকে ও কোথায় চলে গেছে, যে আমি এই প্রবলেমের কথা বললাম, এই প্রবলেমটা সলভ করলাম, দেখা যাচ্ছে অলরেডি ইন্ডাস্ট্রি ওটা সলভ করে কয়েক মাস হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে। সো এইসব কাটিং এজ ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে যে মানে জার্নালের থেকে কনফারেন্সটাই বেটার। কিন্তু কনস হচ্ছে যে শর্ট হতে হয়, যে একটা লিমিট থাকে যে 6 পেজ বা 4 পেজ বা 8 পেজ এর মধ্যে হয়ে যেতে হবে। তো আমি যদি অনেক বড় কোনো কাজও করে ফেলি, আমি কিন্তু চাইলে আমি কনফারেন্সের পেপারে সবকিছু ইনক্লুড করতে পারবো না, কারণ আমার তো সেই এটা নাই। আহ সে একটা পেজ আমার এ আছে, লিমিট আছে। সো ওইটা একটা প্রবলেম। তারপর অনেক ক্ষেত্রে লোয়ার সাইটেশন পটেনশিয়াল থাকে, সব ফিল্ডে না, এটা সিলেক্টিভ ফিল্ডে। যে যেমন যেটা বললাম লাইফ সায়েন্সের ক্ষেত্রে বা কিছু, তখন হচ্ছে যে কনফারেন্স পেপার গুলো ভ্যালু একটু কম থাকে, সো সাইটেশন বেশি, সাইটেশন পাওয়ার সম্ভাবনা কম, সবাই দেখা যাচ্ছে ওখানে জার্নাল পড়ে। কিন্তু দেখা যাচ্ছে কিছু ফিল্ডে দেখা যাচ্ছে এটা হবে না, তো এটা এই জন্য ইন সাম ফিল্ডস। আর হচ্ছে প্রেস্টিজের কথাও যেটা বললাম, যে কিছু কিছু লাইফ সায়েন্স বা এই ধরনের ফিল্ডে হচ্ছে যে কনফারেন্স পেপারের প্রেস্টিজ খুব কম। কিন্তু আবার থাকে যে বিভিন্ন জায়গায় থাকে যে কিছু স্টার কনফারেন্স বলা হয়, যেগুলোর ভ্যালু দেখা যাচ্ছে জার্নাল থেকে অনেক বেশি ধরা হয়, স্পেশালি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এই ক্ষেত্রে দেখা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে
জার্নাল নিয়ে যদি বলি, হ্যাঁ, জার্নালের ক্ষেত্রে প্রোস হচ্ছে যে অনেক ভালো রিভিউ হয়। সো আমি যদি কোনো একটা ভালো জার্নালে পাবলিশ করি, সেটা যখন অনেক রিগোরাস একটা রিভিউর মধ্যে দিয়ে যাচ্ছে, বলা যাবে যে হ্যাঁ, এটা যখন ওখানে একসেপ্টেড হবে, সবাই ধরে নিবে যে হ্যাঁ, দিস ইজ এ গুড পেপার, দিস ইজ এ গুড জার্নাল পেপার। এটা সবাই ধরে নিবে। সো এই জিনিসটা ভালো। তারপর আমি যদি অনেক মানে কম্প্রিহেন্সিভ কিছু রিসার্চ করে থাকি, আমি সবগুলো ইনফরমেশন আমি জার্নালের ভিতর দিতে পারবো। So, এটা সুবিধা। তারপর এই যে হায়ার সাইটেশন পটেনশিয়াল, যেটা সেটা হচ্ছে যে অবশ্যই ভ্যারি করতেছে, যে ফিল্ড টু ফিল্ড ভ্যারি করতেছে। প্লাস হচ্ছে যে কোন কনফারেন্স, কোন জার্নাল, এটার উপরও ভ্যারি করতেছে। কারণ কিছু কিছু জার্নাল আছে যেগুলো যাচ্ছে তাই, সেগুলো আসলে তেমন কোনো ভ্যালু নাই। সো কনফারেন্সের ক্ষেত্রেও সেম, কিছু কনফারেন্স আছে যেগুলো যাচ্ছে তাই, যেগুলো তেমন কোনো ভ্যালু নেই। সো ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে যে আহ হুম জার্নাল অনেক ক্ষেত্রে হচ্ছে যে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রেও হেল্প করে। যারা হচ্ছে কিছু ফিল্ড আছে সেখানে হচ্ছে যে তোমার প্রমোশনের জন্য কিছু জার্নাল থাকতে হবে, হাই ইম্প্যাক্ট জার্নাল থাকতে হবে, নাহলে দেখা যাচ্ছে প্রমোশনও হয় না। সো এটা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে কাজ করতেছে। আর লং টার্ম কন্ট্রিবিউশন, যে সাধারণত ওইসব ক্ষেত্রে জার্নালের যে পাবলিক যেগুলো করা হয় সেগুলোকে লং টার্ম কন্ট্রিবিউশন হিসেবে ধরা হয়। ইমার্জিং ক্ষেত্রে আসলে জার্নাল তেমন কাজে আসে না, যে কয়দিন পর পর চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন কিছু আবিষ্কার হয়ে যাচ্ছে, বেটার কিছু আবিষ্কার হচ্ছে, তখন আসলে এটা কাজ করে না। কিন্তু ওই যে কনস রিভিউ প্রসেসটা অনেক বেশি। যেহেতু এখানে কোনো কনফারেন্স হচ্ছে না, কোনো ইভেন্ট হচ্ছে না, সো নেটওয়ার্কিং এর কোনো অপরচুনিটি নেই যে আমি কি আমার ফিল্ডের রিসার্চ সায়েন্টিস্টদের সাথে দেখা করব, পরিচয় হবে, বা তাদের সাথে কথা বলতে পারবো, সরাসরি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবো আমার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্রেজেন্টেশন নিয়ে বা কিছু নিয়ে। সেটা থাকে উপায় থাকে না, জার্নালে জাস্ট পাবলিশ করলাম এটাই, মানে কোনো প্রেজেন্টেশন নেই। আর হচ্ছে যে রিস্ক অফ আউটডেটেড ডেটা, যেহেতু মানে 6 থেকে 12 মাস কম বললাম, যে এটা আরো কয়েক বছর লেগে যেতে পারে। সো দেখা যাচ্ছে ওই যে যেটা বললাম, যে আমি জিনিসটা পাবলিশ করতে করতে অলরেডি সেটা নিয়ে মানে সেটা সলভও হয়ে গেল, সেটা এখন আউটডেটেড হয়ে গেছে কাইন্ড অফ। ওই মডেলটাই হয়তো কেউ আর ইউজ করতেছে না। আমি যখন রিসার্চ করছি ওই মডেলটার অনেক ভ্যালু ছিল, ইট ওয়াজ রিয়েলি গুড, কিন্তু আমি এটা পাবলিশ করতে করতে অলরেডি ওই মডেল আর কেউ ইউজ করতেছে না, তার থেকে বেটার, অনেক বেটার গুণ কিছু একটা বের হয়ে গেছে। সো এই একটা ভয় থাকে জার্নালে। আর রিজেকশন, আমি যদি 2 বছর পর গিয়ে যদি আমার জার্নাল রিজেকশন হয়, তার মানে আমার অলরেডি 2 বছর ওয়েস্ট। আমি 2 বছর এইখানে এত কিছু করলাম, সাবমিট করলাম, রিভিউ দিচ্ছে, আমি সেটার রিভিউটাল দিচ্ছি, এভরিথিং। সো কাইন্ড অফ ওয়েস্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে কনফারেন্সের সুবিধা, আমি 2-3 মাসের মধ্যেই জেনে যাচ্ছি যে আমার পেপার একসেপ্টেড হবে, হবে না, না হলে ওকে আমি নতুন আরেক জায়গায় হচ্ছে যে সাবমিট করে দিলাম। ওকে, এখন জার্নালের ক্ষেত্রে যেটা হয়, 2 ধরনের থাকে মোটামুটি, যে একটা হচ্ছে ওপেন অ্যাক্সেস আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস। সো ওপেন অ্যাক্সেসের ক্ষেত্রে যেটা বলতে পারি যে এটা হচ্ছে যে ফ্রিলি অ্যাক্সেসেবল, মানে তোমার ওই পেপারটা বা ওই জার্নালটা পড়ার জন্য তোমাকে টাকা দিতে হবে না। তুমি জাস্ট পেপার পড়ার জন্য, মানে রিডারের জন্য সেটা হচ্ছে ফ্রিলি অ্যাক্সেসেবল। কিন্তু কিন্তু অথর যে, আমি যদি সাবমিট করি ওই জার্নালে, ফ্রি অ্যাক্সেস জার্নালে, তখন সমস্যা হচ্ছে আমাকে প্রচুর টাকা দিতে হবে, লাইক 1 লাখ থেকে 3 লাখ বা এর থেকেও বেশি হতে পারে। সো ওপেন অ্যাক্সেস রিডারের জন্য ভালো, কিন্তু অথরের জন্য সমস্যা, যে প্রচুর কস্ট। কিন্তু এটার হচ্ছে যে আবার, যেহেতু রিডারদের জন্য কাইন্ড অফ ফ্রি থাকে, তখন কি হয় তো অবভিয়াসলি আমি যখন পেপার পড়বো আমি হয়তো ট্রাই করবো ওপেন অ্যাক্সেস গুলোই পড়ার, কারণ এগুলো ফ্রি থাকতেছে, কাইন্ড অফ ইজিলি অ্যাক্সেসেবল। সো সেটার হচ্ছে গ্লোবাল অডিয়েন্সটা থাকে, সো সাইটেশনের সম্ভাবনা বেশি থাকে। আর সাবস্ক্রিপশন বেসড এর ক্ষেত্রে যেটা হয় যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, যে সাবস্ক্রিপশন ফি দিতে হবে আমাকে ওই জার্নালগুলো পড়ার জন্য। তারপর হচ্ছে, কিন্তু কথা হচ্ছে অথর হিসেবে আমার দেখা যাচ্ছে কস্টটা অনেক কম হয়, অথবা কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে, বাট আমার যতটুকু জানি যে কস্টটা একটু কম হয়। কিন্তু হচ্ছে যে রেস্ট্রিক্টেড টু সাবস্ক্রাইবার, পড়ার ক্ষেত্রে হচ্ছে রেস্ট্রিক্টেড টু সাবস্ক্রাইবার থাকে। সো তোমার যদি ফান্ডিং থাকে, বেস্ট হচ্ছে ওপেন অ্যাক্সেসে সাবমিট করা।
কিন্তু যদি ফান্ডিং তেমন না থাকে, কারণ এটা তো আর যাই তাই ফান্ডিং না যে আমি 10,000 টাকা দিয়ে বা 8,000 টাকা দিয়ে হয়ে যাচ্ছে, এটা লাখ টাকার ব্যাপার। সো যদি ফান্ডিং দেওয়ার মতো কেউ না থাকে, তখন বেটার হচ্ছে সাবস্ক্রিপশন বেসড এই দেয়া। এবং সাবস্ক্রিপশন বেসড এর ক্ষেত্রে সাধারণত দেখা দরকার যে এটা আসলে হাইলি রেপুটেবল কিনা, কারণ অনেক ক্ষেত্রে আহ হাই, হ্যাঁ, এটা ওপেন অ্যাক্সেসের ক্ষেত্রেও, দুইটার ক্ষেত্রেই যে কোনোটা দেখার ক্ষেত্রে দেখা উচিত যে আসলে জিনিসটা ভালো জার্নাল কিনা বা ভালো কনফারেন্স কিনা, যেন তেন জায়গায় দিয়ে লাভ নেই। ওপেন অ্যাক্সেসের ক্ষেত্রেও আমি আহ, এত টাকা খরচ করে এত টাকা দিয়ে দিলাম, তো কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা এত ভালো না। মানে কাজটা ভালো হয়তো, আমার কাজটা ভালো, কিন্তু আমি যেখানে সাবমিট করলাম সেটা ভালো না। কারণ আমি যেমন এটা সাইটেশনও মানে মানুষ তো ওই জিনিসটা দেখে যে এটা কোথায় সাবমিট হয়েছে, ওটা দিয়েও কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে পেপারটা কিরকম। তো কেউ যখন দেখবে যে যেন তেন একটা জায়গায় সাবমিট, মানে এই পেপারটা আসলে অ্যাকসেপ্টেড হয়েছে, তখন ওটা তেমন ভ্যালু থাকে না। সো শুধু শুধু আমি টাকা দিলাম ওদেরকে, কিন্তু কথা হচ্ছে যে ভালো কোথাও সাবমিট হলো না, এই জিনিসটা মাথায় রাখা উচিত। তো এখন ভেনিউ, রাইট ভেনিউটা আমি কিভাবে চুজ করব? স্পেশালি হচ্ছে যে যে কোনো, সেটা কনফারেন্সের ক্ষেত্রে হোক, সেটা আমার হচ্ছে যে এর ক্ষেত্রে হোক, জার্নালের ক্ষেত্রে হোক, ফার্স্টে হচ্ছে যে আমার স্কোপটা দেখতে হবে। যেমন আমারটা সাপোজ এআই নিয়ে, বা এআই এর মধ্যেও যদি আমি আরো ইনডেপথে যাই, সাপোজ আমারটা এনএলপি নিয়ে। এখন আমি এনএলপি নিয়ে একটা রিসার্চ করে আমি যদি এখন কম্পিউটার ভিশনে সাবমিট করতে যাই, তাহলে তো হবে না, ওখানে জিনিসটা একসেপ্ট হবে না। সো ওই জিনিসটা আমাকে দেখে রাখতে হবে, শুধু শুধু সাবমিট করে লাভ নেই। দেখতে হবে যে ওটা আমার রিসার্চ ফিল্ডের সাথে যাচ্ছে কিনা, আমি যেই রিসার্চটা করছি সেইটা এবং ভেন্যু যেখানে আমি সাবমিট করতে চাচ্ছি তাদের রিসার্চ ফোকাসটা সেম কিনা। মানে শুধু কম্পিউটার সায়েন্স বা শুধু ট্রিপলি বা শুধু লাইক ম্যাটেরিয়াল সায়েন্স চিন্তা করলে হবে না, তার মধ্যেও সাব ডিভিশনে যেতে হবে। তারপর হচ্ছে যে অডিয়েন্সও ঠিক ফিল্ডের মতোই কাজ করতেছে। আমি এনএলপি রিসার্চারদের জন্য করতেছি না কম্পিউটার ভিশন, আমি কম্পিউটার সায়েন্সের জন্য করতেছি না ট্রিপলির জন্য করতেছি, এই জিনিসটা মাথায় রাখা। তারপর হচ্ছে যে ইম্প্যাক্ট, যেটা দেখা যে হাই ইম্প্যাক্ট কনফারেন্স জার্নাল, জার্নালের ক্ষেত্রে যেটা বললাম যে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ইম্পর্ট্যান্ট। কনফারেন্সের ক্ষেত্রেও যেগুলো টপ কনফারেন্স, এগুলো কিন্তু সার্চ দিলে পাওয়া যায়, যেগুলোর কিন্তু অনেক ক্ষেত্রে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়া থাকে কিছু কিছু জায়গায়। আমি জিনিসটা দেখাবো এক জায়গায়। সো ওই ইম্প্যাক্টটা দেখা যে হ্যাঁ আমার কনফারেন্সটা হাই, মানে টপ কনফারেন্স কিনা, টপ জার্নাল কিনা, এই জিনিসটা দেখা। আর রেলেভেন্স, ওটা ওভারঅল অডিয়েন্স আর স্কোপেই চলে গেল। আর হচ্ছে যে ডেডলাইন, জার্নালের ক্ষেত্রে কোনো ডেডলাইন থাকে না। জার্নাল সাধারণত সারা বছর ব্যাপী যে কোনো সময় সাবমিট করা যায়, কিন্তু কনফারেন্সের ক্ষেত্রে ডেডলাইন থাকে। সো এই জিনিসটা যে আমি চাইলেই দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায়, যেমন এসিএল সামনে ফেব্রুয়ারিতে হচ্ছে ডেডলাইন। সো আমি যদি, আমার পেপার হচ্ছে যে আমি জানি যে আমার ফেব্রুয়ারির মধ্যে আমার পেপার মানে রেডি হবে না, তো আমি এসিএল এর করে তো লাভ নেই, ধরে রেখে তো লাভ নেই, কারণ আমি তো ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে পারবো না। সো এই ডেডলাইনটা মাথায় রাখা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যে আর যেটা ভেন্যু সিলেকশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেস্টিজ দেখে রাখা যে হ্যাঁ, হাই, এটা ইম্প্যাক্টটা কিরকম কিরকম প্রেস্টিজ। একটা হচ্ছে রেট অ্যাকসেপ্টেন্স রেট দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে প্রেস্টিজ বোঝা যায়। যেগুলো হচ্ছে ভালো ভালো কনফারেন্স, ভালো ভালো জার্নাল, সেগুলো কিন্তু রেঞ্জ সরি অ্যাকসেপ্টেন্স রেট অনেক কম হয়। যে দেখা যাচ্ছে এক, মানে অনেক ক্ষেত্রে 5% অ্যাকসেপ্টেন্স রেট, 10%, 15%, 20%, 25%, দেখা যাচ্ছে 25-30-এর মধ্যেই হয় হাই, যেগুলো দেখা যাচ্ছে কনফারেন্স, মানে হাই ইম্প্যাক্ট কনফারেন্স বা জার্নালের ক্ষেত্রে। আর দেখা যাচ্ছে মিডগুলোর দেখা যাচ্ছে মোটামুটি 50% বা এই ধরনের অ্যাকসেপ্টেন্স রেট থাকে। আর যেগুলো আলতু ফালতু, সেগুলো 100% বা 90%, যে তুমি সাবমিট করলেই ওরা অ্যাকসেপ্ট করে ফেলতেছে, তার মানে কোনো না কোনো গড়বড় আছে। কারণ সবাই সাবমিট করা ট্রাই করতেছে, যারা দেখা যাচ্ছে তেমন ভালো কাজ করতেছে না তারাও কিন্তু সব জায়গায় সাবমিট করা ট্রাই করতেছে। সো কোনো একটা কনফারেন্স বা জার্নালে যদি অ্যাকসেপ্টেন্স রেট অনেক হাই হয়, তার মানে তারা যে কোনোটা পেলেই ওরা জিনিসটা মানে পাবলিশ করে দিচ্ছে। সো ওই অ্যাকসেপ্টেন্স রেট দিয়ে বোঝা যায় অনেক ক্ষেত্রে যে কনফারেন্সটা কিরকম।
আর যেটা দেখতে হয়, ডেডলাইন অ্যান্ড টাইমলাইন দেখতে হয়। কনফারেন্সের ক্ষেত্রে বললাম ফিক্সড ডেডলাইন থাকে, জার্নালের ক্ষেত্রে থাকে না। কস্টের ব্যাপারটা, কনফারেন্সের ক্ষেত্রে কস্টটা কম থাকে, জার্নালের ক্ষেত্রে যেটা ওপেন অ্যাক্সেসের কস্ট অনেক বেশি থাকে, সাবস্ক্রিপশন বেসড কস্ট কম থাকে। সো নিজের ফান্ডিং এর ব্যাপারটাও চিন্তা করা। আর যেটা অ্যাভয়েড প্রেডেটরি ভেনিউস, যে কিছু জার্নাল বা কিছু থাকে যারা বলে যে এখানে দিলেই মানে একসেপ্টেড হয়ে যাবে। এটাই সমস্যা। কেউ যদি বলে যে এখানে দিলেই মানে গ্যারান্টি দিতে চাই যে আমার এখানে সাবমিট করলেই তোমার একসেপ্টেড হয়ে যাবে, জিনিসটা অনেক লোভনীয় মনে হয় যে হ্যাঁ আমার তাহলে কষ্ট করতে হলো না, আমি সাবমিট করলেই তো হয়ে যাচ্ছে, একসেপ্টেড হয়ে যাচ্ছে, আমার রিজেকশনের প্রবলেম নেই। কিন্তু এটা ওই এগুলোর কিন্তু ভ্যালু কম। সো এই জিনিসটা মাথায় রাখা যে ওইসব জায়গায় সাবমিট না করা। ওকে। এখন কথা হচ্ছে যে হোয়ার টু লুক কনফারেন্সের জন্য, যে আমি কোথায় কনফারেন্সের জন্য করব, সেটার জন্য হচ্ছে যে উইকি সিএফপি একটা আছে। দাঁড়ান একটু দেখি। এই যে এটা, এটা দেখতে, ওয়েবসাইটটা দেখতে অনেকটা এই ধরনের। এখানে দেখা যাচ্ছে যে এই যে ডেডলাইন দিয়ে দিয়েছে নিচের দিকে, যে বিভিন্ন ওয়ার্কশপের দেয়া থাকে, লিস্ট দেয়া থাকে, এবং সেটা ডেডলাইনও দেয়া থাকে। যেমন যেগুলো এখনো কিছু কিছুর এখনো যেমন কোনো ডেডলাইন দেয়া হয় না, টিবিডি লেখা। তারপর এই যেখান থেকে মোটামুটি বোঝা যায় যে হ্যাঁ, যে আমার কোন কনফারেন্সটা হচ্ছে যে সামনে ডেডলাইন আছে বা কি। এখানে হচ্ছে যে ক্যাটাগরি সিলেক্ট, এটা আসলে উইকিসিএফপি যতটুকু বুঝতেছি কম্পিউটার সায়েন্সের জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সার্চ দিলে মোটামুটি পাওয়া যায়, জাস্ট সার্চ দেওয়া শিখতে হবে। যে হ্যাঁ আমার এগুলো হচ্ছে ট্রিপলি হোক বা ম্যাটেরিয়াল সায়েন্স হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, বায়োমেডিকেল হোক, যে ওকে কিভাবে করে সার্চ দিয়ে জাস্ট দেখতে হবে যে হ্যাঁ এইটার বায়োমেডিকেলের কনফারেন্সের হচ্ছে যে ডেডলাইন গুলো কখন। তারপর জার্নালের ক্ষেত্রে এসজিআর আছে, এটাতে হচ্ছে যে বিভিন্ন এর হচ্ছে যে পাওয়া যায়, ইম্প্যাক্ট ফ্যাক্টরও পাওয়া যায়। এটা শুধু হচ্ছে ভ্যানিউর জন্য না, এটা কাইন্ড অফ ইম্প্যাক্ট ফ্যাক্টরের জন্য। যেমন এখানে এখানে কিন্তু আমি যতটুকু জানি সার্চ দেওয়ারও অপশন থাকে। বাট এই তো বিভিন্ন ধরনের, এখানে ক্যান্সার জার্নাল নিয়েও আছে, মানে লাইফ সায়েন্স নিয়েও আছে, আবার মেশিন লার্নিং নিয়েও আছে। এরকম বিভিন্ন জার্নাল টার্নালের হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর। এবং এখানে যেটা একটা দেখা যাচ্ছে Q1 লেখা আসতেছে, Q1 জার্নাল, Q2 জার্নাল, এরপর Q3 জার্নাল নিয়ে আমার নলেজ কম। বাট ওভারঅল Q1 জার্নাল হচ্ছে বেস্ট জার্নাল গুলো, এরপর হচ্ছে যে Q2 জার্নাল বা অন্য জার্নাল গুলো। সো এই জিনিসটা থেকে বোঝা যায় যে কনফারেন্স বা জার্নালটা কিরকম। তারপর এই যে এখানে হচ্ছে যে বিভিন্ন গুগল স্কলারেরই একটা আছে। সো সেখান থেকে গুগল স্কলার ম্যাট্রিক্স থেকে বিভিন্ন, শুধু জার্নালের জন্য না, এটা কনফারেন্সের জন্য হচ্ছে যে এইচ ইন্ডেক্সটা জানা যায়। সো সেখান থেকে অনেকটুকু বোঝা যায় যে কোনটা কিরকম। নেচারের হচ্ছে যে ইন্ডেক্স সবচেয়ে হাই, তারপর এরকম বিভিন্ন এখানে লিস্টে গেলে হচ্ছে যে পাওয়া যাবে। সো কেউ যদি চায় এটার পরে হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে হোক বা মনে হয় এটা শেয়ার করে দেওয়া হবে, সো ওখান থেকে চাইলে এইগুলো নিয়ে সার্চ দিয়ে দেখতে পারে যে হ্যাঁ বিভিন্ন জার্নাল বা কনফারেন্সের ডেডলাইন হোক বা হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর গুলো হোক জানা যাবে। আর এখানে অবভিয়াসলি হয়তো আমি সব ফিল্ড কভার করি নাই, সো এগুলো নিয়ে সব ফিল্ড নিয়ে আমার নলেজ নাই। তো নিজের ফিল্ডটা নিজে একটুখানি বের করে দেখতে হবে আর কি। আর না বুঝলে হচ্ছে যে নিজের সিনিয়রদের হোক, প্রফেসরদেরকে হোক, তাদেরকে রিচ আউট করতে হবে। তারা দেখা যাচ্ছে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে পেপার পাবলিশ করার, তারা বলতে পারবে যে হ্যাঁ, যে এখানে এখানে সাবমিট করা উচিত, এখানে এখানে অ্যাভয়েড করা উচিত। সো কথা বলতে হবে মানুষের সাথে। আচ্ছা। আহ এখন কথা হচ্ছে রিভিউ প্রসেস। এটা এক দুঃখের কাহিনী, মানে এটা সবার জীবনের কষ্ট, যে আমি এত কষ্ট করে একটা রিসার্চ করলাম এত মাস ধরে, আমি এত কষ্ট করে হচ্ছে যে পেপার লিখলাম, সাবমিট করলাম, খুব কষ্ট। কিন্তু এখানেই শেষ না। যদি আমার সাথে সাথে বলে দেয় যে ওকে তোমারটা হচ্ছে যে একসেপ্টেড হয় নাই, রিজেক্টেড, ওইটা একটা কষ্ট। ঠিক আছে, ওটা সাথে সাথে একটা কষ্ট শেষ হয়ে গেল, বা একটা কষ্ট যাই হোক। আহ এরপর যেটা হতে পারে, আহ okay, এরপর হচ্ছে যে আরেকটা হতে পারে যে ওকে সাথে সাথে ডিনাই করলো না, কিছু হচ্ছে যে রিভিউয়ার
ফিডব্যাক দিল যে এটা এটা চেঞ্জ করতে হবে। কিছু কিছু ফিডব্যাকের হচ্ছে যে ফিডব্যাক জেনুইন, মানে আসলেই ফিডব্যাক, মানে ওই জিনিসগুলো করা পসিবল এবং করলে পেপারটা আর একটু বেটার হবে, দ্যাটস গুড। ওই ধরনের কিছু কিছু ফিডব্যাক থাকে যেগুলোর আগামাথা থাকে না কোনো, মানে অনেক ক্ষেত্রে হয় যে রিভিউয়ার হয়তো ফুললি তুমি যে কাজটা করেছো সেটা ধরতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে জিনিসটা অনেক কষ্টের। যে সে বুঝতে পারতেছে না কিন্তু সে তাও মানে কোনো নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে বা কিছু একটা চেঞ্জ করার ট্রাই করতেছে না বুঝে শুনে, তখন ওটা একটু প্রবলেম হয়ে যায় আর কি। সো এরকম কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে, অনেক দুঃখ কষ্ট থাকে, একটা সময় একসেপ্ট হলে তো একসেপ্ট, এরপরও অনেক সময় এত কিছু করার পরও হচ্ছে যে রিজেক্ট হয়। সো এটা একটা কষ্টের জায়গা, স্টেজেস অফ রিভিশন। আচ্ছা, এরপর হচ্ছে যে পিয়ার রিভিউ। সব জায়গায় যেটা আমি এর আগেও মেনশন করলাম পিয়ার রিভিউ নিয়ে। পিয়ার রিভিউ হচ্ছে যে যে হ্যাঁ, যে কেউ যে কোনো পেপার সাবমিট করলেই হবে না, জিনিসটা তো একটা রিভিশনের দরকার আছে। যে কেউ একটা রিভিউ করবে যে আসলেই কাজটা ভালো হয়েছে কিনা, ওটাই হচ্ছে পিয়ার রিভিউর ব্যাপারটা। এটা হচ্ছে একটা কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম, যে আসলে তোমার রিসার্চটা জেনুইন কিনা, আসলেই নোবেল কিনা, নাকি তুমি কিছু একটা ভুং ভাং বুঝায় কিছু একটা পাবলিশ করে দিচ্ছ, সেই জিনিসটা। সো রিভিউয়াররা ইভ্যালুয়েট করবে যে কাজটার অরিজিনালিটি, যে আসলে এই কাজটা অরিজিনাল কিনা, নাকি ওই যে কারো কাছ থেকে কপি পেস্ট করা হয়েছে, এই কিন্তু দেখা হয়। তো এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে যে রিভিউয়াররা কিন্তু ওটাও দেখবে যে এটা কি আসলে এই কাজটা কি অলরেডি হয়ে আসছে কিনা। যদি হয়ে আসে তাহলে তো তোমার এই কাজের কোনো দরকার নেই। যদি হয় যে তুমি কিছু একটা এর মধ্যে চেঞ্জ করছো, যে একই রকম কাজ, একই রকম, বাট তুমি আসলেই কিছু একটা নতুন কিছু করেছো বা কিছু একটা বের করেছো, দেন ইটস ওকে। একই কাজ আমি কপি পেস্ট করে দিলাম, দ্যাটস প্রবলেম। সো ওই জিনিসটা কিন্তু দেখা হয়। সো এই জিনিসগুলো ইম্প্যাক্ট মেথোডোলজি, এই জিনিসগুলো দেখা। সো পিয়ার রিভিউ প্রসেসটা কাইন্ড অফ ইট লুকস লাইক দিস। সো অথর রাইটস অ্যান্ড সাবমিটস আর্টিকেল, মানে লিখে টিখে আমি জমা দিলাম, এরপর হচ্ছে এডিটর হচ্ছে যে কোনো এক্সপার্ট রিভিউয়ারের কাছে পাঠাবে। যে শুধু একটা রিভিউয়ার থাকে না, সাধারণত দুইটা বা তিনটা রিভিউয়ার থাকে। সো রিভিউয়ারের কাছে পাঠাবে, তারা হচ্ছে যে আম, এটা হচ্ছে যে এ করবে, রিভিউ করে হচ্ছে যে এডিটরকে সাজেস্ট করবে যে এই চেঞ্জগুলো করা দরকার। সেটা এডিটর হচ্ছে যে আবার রিভিউগুলোও এ করে এবং হচ্ছে যে অথরের কাছে পাঠায় যে হ্যাঁ তোমার এই পেপারের উপর এই এই রিভিউয়াররা এই এই ফিডব্যাক দিছে। এবং হচ্ছে যে বলা হয় যে তুমি দেখো যে কোনো একটা টাইম দেয়া হয়, ওই টাইমের মধ্যে হচ্ছে যে তোমাকে রিভিশন করতে হবে যে হ্যাঁ যে যে রিভিউ গুলো দিছে বা সেখানে কি কি চেঞ্জ করা পসিবল, আমার পক্ষে কি কি আপডেট করা পসিবল, ওই জিনিসগুলো করে তুমি আবার হচ্ছে যে সাবমিট করবে, অথর হচ্ছে যে সাবমিট করবে। এরপর হচ্ছে যে ফাইনালি ডিসাইড করা হবে যে হ্যাঁ, এরপর যদি রিভিউয়ার বা এডিটররা খুশি হয় যে হ্যাঁ তুমি যেটা করছো দ্যাটস গুড, তাহলে তারা একসেপ্ট করবে। তাদের কাছে মনে হয় না তাও পেপারটার মধ্যে আসলে আহ এখনো গ্যাপ আছে, দে আর নট স্যাটিসফাইড, তখন জিনিসটা রিজেক্ট হওয়ার থাকে। সো দিস ইজ হাউ ইট গোস। এখন স্টেপস ইন রিভিউ প্রসেস ওইটাই, যেটা সাবমিশন, তারপর ইনিশিয়াল এডিটোরিয়াল স্ক্রিনিং। অনেক সময় এডিটোরিয়াল স্ক্রিনিং এর ক্ষেত্রে যেটা হয় যে রিভিউয়ারের কাছে যাওয়ার আগে এডিটররা একবার পড়ে দেখে, যে কিছু পেপার থাকে যেটা যাচ্ছে তাই, এবং এডিটররা কিন্তু হয়তো ওরাও কিন্তু সাধারণত এক্সপার্ট হয়। সো কাইন্ড অফ ওরা দেখা যাচ্ছে পুরাটা ইনডেপথ পড়ে দেখবে না, কিন্তু ওভারঅল একটা দেখলে বোঝা যায় যে দেখা যাচ্ছে অনেক ভুল ধরা পড়তেছে, বা যে ছবিগুলো বা ফিগারগুলো আছে দে আর নট গুড এনাফ। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে তারা জিনিসটা শুরুতেই রিজেক্ট করে দিতে পারে যে এটা রিভিউয়ারদের টাইম নষ্ট করারও দরকার নেই, এটা আসলে ভালো না। সো এরপর হচ্ছে যে এরপর যদি ওই ফার্স্ট লেভেলে কিছু হচ্ছে রিজেক্ট হয়ে যায়, যেগুলো ওই ফার্স্ট ফিল্টারিং এ যারা যেগুলো রিজেক্ট হচ্ছে না, সেগুলো হচ্ছে যে এরপর রিভিউয়ারের কাছে যাবে। রিভিউয়াররা হচ্ছে যে এটা নিয়ে ফিডব্যাক বা হচ্ছে যে রেকমেন্ডেশন দিবে। অনেক সময় রিভিউয়াররা ওখানেই রিজেক্ট করে দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে ওরা রিভাইজ করতে দিতে পারে, আবার অনেক ক্ষেত্রে একসেপ্টেডও হয়ে যেতে পারে, প্রথম লেভেলে একসেপ্টেড হয়ে গেল ওইটাও হতে পারে।
এরপর হচ্ছে যে ডিসিশন অ্যান্ড ফলো আপ, যে সাপোজ রিভাইজ করতে বললো, তুমি রিভাইজ করলা, রিভাইজ করে ওদেরকে দিলা, ওরা হচ্ছে যে আবার জিনিসটা হচ্ছে যে একটা মানে এ করলো, আবার দেখলো। সো ওইটাও অনেক সময় হয়। জার্নালের ক্ষেত্রে এটা অনেকবার করে হয়, যে ওরা একটা রিভিশন দিল, তুমি চেঞ্জ করলা, আবার ওরা হচ্ছে যে রিভিশন দিল নতুন একটা, তুমি আবার চেঞ্জ করলা। সো এই জিনিসগুলো হয় আর কি। আচ্ছা, এরপর হচ্ছে যে টাইপস অফ পিয়ার রিভিউ। তিন ধরনের থাকে, একটা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড, একটা হচ্ছে ডবল ব্লাইন্ড, আর একটা হচ্ছে যে ওপেন রিভিউ। সিঙ্গেল ব্লাইন্ডের ক্ষেত্রে রিভিউয়াররা অথরের নাম জানে, যে হ্যাঁ এরা হচ্ছে যে অথর, নাম জানে, মানে তোমার ইনফরমেশনটা কাইন্ড অফ ওপেন থাকবে, ওরা চাইলে তোমার ইনফরমেশন সার্চও দিতে পারে, দেখতেও পারে তুমি কে, তুমি কোন ইউনিভার্সিটিতে, বা তোমার প্রোফাইল কি জানতে পারে। আর ডবল ব্লাইন্ডের ক্ষেত্রে যেটা হবে যে অথর এবং রিভিউয়ার দুইটাই হচ্ছে যে অ্যানোনিমাস থাকবে। নো ওয়ান নোস অ্যাবাউট নো ওয়ান, লাইক আমি জানি না আমার রিভিউয়ারকে, আমার রিভিউয়ার জানে না এটা কে লিখছে। সো ওইটা একরকম হয়। আর ওপেন রিভিউ ক্ষেত্রে আমিও জানি কারা কারা আমার পেপার রিভিউ করতেছে, ওরাও জানে হচ্ছে যে এটার অথরকে। সো এটা হচ্ছে যে ওপেন রিভিউ, সিঙ্গেল ব্লাইন্ড আর ডবল ব্লাইন্ড। আচ্ছা, এরপর হচ্ছে টিপস ফর সাকসেস। এটাই বলতে পারি যে হচ্ছে যে ভালো ওয়েল স্ট্রাকচার্ড এবং পলিশড পেপার দেয়া, যাতে ভুল না থাকে, ফিগারগুলো যাতে আলতু ফালতু না হয়, মোটামুটি ভালো হয়, আহ যাতে করে দেখে ভালো লাগে, এটা যাতে করে এডিটোরিয়াল স্টেপেই রিজেক্ট না হয়ে যায়, রিভিউয়ার পর্যন্ত যাতে যায়। আর হচ্ছে যে রেসপন্ড করা রিভিউয়ারদের কমেন্ট, যে ওরা অনেক ক্ষেত্রে কিছু জিনিস হয়তো বুঝতেছে না, তারা জিনিসটা ক্ল্যারিফিকেশনের জন্য কোয়েশ্চেন করতে পারে, বা এই জায়গাটা রিভিশন করতে দিতে বলতে পারে। সেই জিনিসগুলো ভালো মতো রেসপন্ড করা, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট। একটা মিম শেয়ার করব এখানে, সেটা হচ্ছে রিভিউয়ার নাম্বার 2 নিয়ে। তোমরা যারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, বা টুইটার হোক বা যে কোনো জায়গায় দেখবা, এটা খুবই মানে রিভিউয়ার 2 কে সবসময় পচানো হয়। লাইক সবার কথা হচ্ছে রিভিউয়ার 2 অলওয়েজ উল্টোপাল্টা রিভিউ দেয়, ফিডব্যাক দেয়। আহ সো এটা একটা মিম জাস্ট শেয়ার করতে চাই। তোমরাও যারা যখন পাবলিশ করবে কিছু, অনেক ক্ষেত্রে দেখবা একটা রিভিউয়ার খুব ভালো, মানে তার রিভিউটা আসলেই যৌক্তিক, সে ভালো রিভিউ দিক আর খারাপ রিভিউ দিক পুরোটাই যৌক্তিক। আরেকটা রিভিউয়ার থাকে যে না বুঝে, না জেনে কিছু একটা রিভিউ দিয়ে ফেলে। সো এটা থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে, কিছু করার নেই, এটাই লাইফ। আচ্ছা, সো এটা গেল ওভারঅল আজকের ওয়ার্কশপ নিয়ে। এখন চাইলে আমি আমার জার্নি নিয়ে কিছু শেয়ার করতে পারি। সো আমি তো অলরেডি যেটা মেনশন করা হয়েছে, আমি হচ্ছে যে চুয়েটে পড়েছি, 15 ব্যাচ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ছিলাম। আহ, আমার কাইন্ড অফ চিটাগংয়েই বড় হওয়া হয়েছে ওভারঅল। যদিও আমি প্রায় 9 বছর সৌদি আরবে ছিলাম, সো আমার প্রাইমারি স্কুলটা কাইন্ড অফ আমার সৌদি আরবে গিয়েছিল। বাট এরপর হচ্ছে যে এরপর থেকে চিটাগংয়ে হাই স্কুল, কলেজ, এগুলো, তারপর তো চুয়েটে চিটাগংয়ে থাকা হয়েছে। তো যেটা মেনশন করা হয়েছে, আমি হচ্ছে যে IEEE উইয়ার ভাইস চেয়ার ছিলাম 2020-তে আই গেস। সো কাইন্ড অফ তখন কোভিড এর মধ্যেই পড়া ছিলাম। এরপর হচ্ছে ন্যাশনাল, আমি শুরুর দিকে হচ্ছে যে একটু প্রোগ্রামিং করতাম, যদিও পরে চেঞ্জ হয়ে যায়, পরে আমি সরাসরি মানে প্রোগ্রামিং কন্টেস্ট টন্টেস্ট থেকে বের হয়ে হচ্ছে AI বা NLP এইদিকে মুভ করি থার্ড ইয়ারের দিকে। আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, যে ICT মন্ত্রণালয় থেকে বা সামথিং লাইক দ্যাট, যে আহ, ইন্ডিয়া থেকে কিছু আসছিল। আহ, খুব ভালো হয়েছিল আসলে ওই ওয়ার্কশপটা, কয়েকদিনের হয়েছিল। ওখানে আমার AI ML নিয়ে অনেক ইন্টারেস্ট জাগে। এরপর ওইদিকে মুভ করা। আহ, এরপর আমার সুপারভাইজার ছিল ডক্টর মহসিউল হক, যারা কম্পিউটার সায়েন্সে, তারা হয়তো যারা IEEE-তে তারাও হয়তো জানবো, উনি তো এখন চেয়ার, মানে সো মহসিউল স্যার ছিল হচ্ছে যে আমার সুপারভাইজার ছিল। সো ওনার সাথে হচ্ছে যে চুয়েট NLP ল্যাবে কাজ করা হয়। আমার রিসার্চ ছিল কাইন্ড অফ হচ্ছে যে NLP এবং লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ। ও, চেয়ার অফ IEEE বাংলাদেশিয়া। সো উনি হচ্ছে ওনার সাথে হচ্ছে যে আমার NLP, লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে রিসার্চ করা হয়, যেমন পার্টস অফ স্পিচ ট্যাগিং নিয়ে,
তারপর হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশন নিয়ে ওইদিকে। আহ এরপর হচ্ছে আমি আমি অবশ্য এরপর মাল্টি মডেল নিয়েও কাজ করেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে। কারণ আমার অলওয়েজ হচ্ছে যে মানে আমার এনএলপিতেও ইন্টারেস্ট ছিল, আবার ভিশনেও ইন্টারেস্ট ছিল। এখন এই জন্য আমি আসলে দুইটা নিয়ে কাজ করতেছি, যদিও মেইনলি এনএলপি। আহ আচ্ছা, এরপর হচ্ছে যে আমার আমি হচ্ছে যে সেই আনলাকি পার্সনদের মধ্যে পড়ি যারা কোভিড পাইছে এই আন্ডারগ্রেডে থাকা অবস্থায়। এবং আমি হচ্ছে 2020-তে আমাদের মোটামুটি সব শেষ। আমরা ফাইনাল ক্লাসও শেষ করে ফেলছি, এভরিথিং। আমাদের 1 সপ্তাহ 2 সপ্তাহ পর হচ্ছে যে পরীক্ষা শুরু হবে। ওই সময়ে হচ্ছে যে কোভিড মানে ব্রেকআউট হয় অ্যান্ড ভার্সিটি বন্ধ হয়ে যায়, সো আমাদের ফাইনাল এক্সামটা হয় না। আমরা জাস্ট সবকিছু শেষ করেও শেষ করতে পারি নাই। 1 বছর পড়েছিলাম বাসায় কোভিডের মধ্যে। আহ সেই সময় হচ্ছে আমি যেটা করছিলাম, আহ অনেক কোর্স করছিলাম যে কোর্সেরাতে। মানে আমার যেহেতু মেশিন লার্নিং ডিপ লার্নিং এদিকে ইন্টারেস্ট ছিল, সো আমি তখন মানে পেলাম সুযোগ, ঘুমায় কোর্স করো, ক্লাস নাই কিছু নাই। সো কোর্সেরার অ্যান্ড্রিউনেগের ডিপ লার্নিং কোর্সটা করছিলাম। সেটা আসলে অনেক হেল্পফুল ছিল। কেউ যদি আসলে ডিপ লার্নিং নিয়ে শিখতে চায় নতুন বা কিছু, আমি সাজেস্ট করব ওটা নিয়ে পড়া। কারণ মানে ওই কোর্সটা করার কারণ ওটা আসলেই অনেক হেল্পফুল ছিল। মানে অনেক কিছু জানতে পারছি, স্পেশালি বেসিক হিসেবে, যেহেতু আমি শুরু করছি তখন। সো সেই হিসেবে অনেক ভালো ছিল কোর্সটা। মেশিন লার্নিং এর কোর্সটাও অনেক ভালো কোর্সের। আর যদি আমি মেশিন লার্নিং হচ্ছে যে চুয়েটা থাকতে একটা কোর্স করছিলাম বলে আর করা হয় নাই। বাট আচ্ছা, কোর্সের নামটা হচ্ছে যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন। কোর্সেরাতে সার্চ দিলেই পাবা। আর এটা হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর হচ্ছে অ্যান্ড্রিউ নেগ। মোটামুটি এটা দিয়ে সার্চ দিলেই মোটামুটি পাবা। সো ওটা খুব হেল্পফুল ছিল। সো এরকম বিভিন্ন কোর্স করছিলাম, ডেটা কোয়েস্টে কোর্স করছিলাম, এরকম কিছু কোর্স টোর্স করে এরপর হচ্ছে যে 2020 লাস্টের দিকে আমার মাথায় ভূত চাপে যে তখন লিঙ্কডইনে অনেক অ্যাক্টিভ হয়ে যাই আমি। সো আমার ভূত চাপে যে আচ্ছা জবস আছে, লেটস ট্রাই দোজ। লাইক এখনো তো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই দেশে, এখনো জবের জন্য অ্যাপ্লাই করা ওইভাবে পসিবল ছিল না। সো আমার মাথায় ছিল আচ্ছা লিঙ্কডইনে করেই দেখি, কিছু অ্যাপ্লাই করে দেখি কি হয়। সো সেইখান থেকে আসলে আমার ওয়ার্কেরাতে অ্যাপ্লাই করা। আহ, ওরা হচ্ছে যে কোম্পানিটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া বেসড। মানে পুরো কোম্পানিটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতেই, কিন্তু কথা হচ্ছে যে রিমোটলি জব করার সুযোগ ছিল আর কি। তো অ্যাপ্লাই করছিলাম অ্যাসেসমেন্ট ডেভেলপার হিসেবে। বেসিক্যালি ওরা তখন নিচ্ছিল হচ্ছে যে টেনজার ফ্লো এর জন্য। তো আমি টেনজার ফ্লো নিয়েও কিছু কোর্স টোর্স করছিলাম তখন, লরেন্স মোরনির কোর্স। কেউ যদি কোর্সেরাই দেখে থাকো, লরেন্স মোরনির হচ্ছে যে ও হচ্ছে গুগলের মানে কাইন্ড অফ টেনজার ফ্লো এর পায়োনিয়ার ছিল। তো ওর ওই কোর্সটা করছিলাম। সো সেই হিসেবে অ্যাপ্লাই ট্যাপ্লাই করা মানে কিছু প্রজেক্ট যে করা ছিল আমার টেনজারফ্লো নিয়ে। তো হয়েও যাই কেমনে কেমনে, তখনও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নেই 2021-এর ফেব্রুয়ারিতে। তখন পার্ট টাইম হিসেবে শুরু করি, কারণ তখনও আমার তখন মোটামুটি ফাইনাল এক্সামের ডেট দিছে। যে মার্চের দিকে ফাইনাল এক্সাম শুরু হয়েছে, মার্চ এপ্রিলের দিকে। তো তখন পার্ট টাইম জব করতেছিলাম, প্লাস ফাইনাল এক্সাম টেক্সাম সব শেষ করলাম, থিসিস ডিফেন্স দিলাম। এরপর হচ্ছে যে কাইন্ড অফ ফুল টাইমে ট্রান্সফার করি। আহ, তো ওয়ার্কারাতে প্রায় 3 বছর থাকা হয়। আমি এর মধ্যে হচ্ছে 2023-তে হচ্ছে যে সিনিয়র অ্যাসেসমেন্ট ডেভেলপার হিসেবে প্রমোটেড হই। আমার ওখানেও মানে মোটামুটি কাজ ছিল হচ্ছে ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এই রিলেটেড। সো আর এরপর হচ্ছে যে 2023-এ হচ্ছে যে আমি একটা প্রি ডক্টরাল ফেলোশিপ পাই। ফেলোশিপটার নাম হচ্ছে ফাতিমা আল ফিহরি প্রি ডক্টরাল ফেলোশিপ, কাইন্ড অফ শর্টে ফাতিমা ফেলোশিপ। সো এটা কাইন্ড অফ আমার নামের সাথে কেমনে কেমনে কাকতালীয় ভাবে মিলে যায়। আমি আমি এটা কাউকে বলতেই লজ্জা পেতাম শুরুতে। মানে আমি যে একটা ফেলোশিপ পাইছি, ফেলোশিপটা ফুল আমার নামের সাথে মিল, সো কাউকে বলতেও পারতাম না, এমন একটা অবস্থা। সো যাই হোক, এখনো এখন কাইন্ড অফ বেরোইছি ওই এটা থেকে, কিন্তু তাও মাঝে মাঝে হচ্ছে যে কেমন জানি লাগে বলতে।
তো ওইটা অনেক ভালো একটা আহ, মানে আমাকে ফিল দেয় রিসার্চ করার। মানে আমার মাথায় অলওয়েজ ছিল যে আমাকে পিএইচডির জন্য এ করতে হবে। জব করতেছি এভরিথিং ঠিক আছে, কিন্তু আমার মাথায় ছিল না, আমার 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 আসলে রিসার্চের প্রতি ইন্টারেস্ট ছিল। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড ছিল না আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে পিএইচডিতে ঢুকতে হবে, রিসার্চে ঢুকতে হবে। সো তখন হচ্ছে যে আমি সুযোগ পাই হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সেন্টা বারবারার ওদের যে এনএলপি ল্যাবটা ছিল, ইউসিএসবি এনএলপি ল্যাব, ওদের সাথে রিসার্চ করার সুযোগ পাই। প্রি ডক্টরাল ফেলোশিপে ওরাই হচ্ছে যে কাইন্ড অফ আমাকে ম্যাচ করে দেয়, যা ওরা এনএলপির এইগুলো নিয়ে কাজ করে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে মিলে, যেটা মাল্টি মডেল ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে। সো তো ওইখানে হচ্ছে যে রিসার্চ করা হয়। এরপর পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, 23-এর দিকে শুরু করি পিএইচডির জন্য অ্যাপ্লাই করা। এরপর আর কি এই বছর রাটগার্সে আসি। এখন আমার রিসার্চ কাইন্ড অফ এনএলপি, রেসপন্সিবল এআই রিলেটেড, অ্যান্ড লাইক এলএলএম রিজনিং, মানে বিভিন্ন যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, জেমিনাই হোক, চ্যাট জিপিটি হোক, বা আরো যা যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, লামা, সেগুলোর রিজনিং ক্যাপাবিলিটি কিভাবে করে বাড়ানো যায়, সেটা ম্যাথমেটিক্যাল হোক, লজিক্যাল হোক, বিভিন্ন যে রিজনিং ক্যাপাবিলিটি। তারপর কিভাবে করে সেগুলোকে অ্যালাইন করা যায়, যে রেসপন্স গুলো পাচ্ছি সেগুলো হিউম্যান বা এথিক্যালি এর সাথে অ্যালাইন করতেছে কিনা, হিউম্যান প্রেফারেন্সের সাথে অ্যালাইন করতেছে কিনা, এথিক্যালি অ্যালাইন করতেছে কিনা। তারপর ট্রাস্টওয়ার্দি এআই নিয়ে, বায়াস ফেয়ারনেস, এইসব জিনিসগুলো নিয়ে। সো দিস ইজ হোয়াট আই এম ওয়ার্কিং অন রাইট নাও। তো ইয়া, দ্যাটস অল। ওকে। সো অনেক অনেক ধন্যবাদ আপু, আমাদের সাথে এত ইনফরমেটিভ একটা সেশন উপহার দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সেশনের এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের সৃজিতা ধর আপুকে, ভাইস চেয়ার অ্যাডমিন অফ IEEE টুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ। আপু আসবেন এবং আমাদের সাথে এখন যোগ দিবেন। থ্যাংক ইউ রাসমিতা। ফাতিমা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে অনেক শর্ট টাইমের মধ্যে আপনাকে অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমাদের সেশনটা নেয়ার জন্য। আপনার বিজি স্কেজুয়েলের মধ্যে মানে আজকের সেশনের পরে যে মানে অনেক মানে থাকে না, অনেক কিছু গ্যাপ ছিল যে এগুলো এগুলো বুঝছিলাম না। তো আজকে জিনিসটা ক্লিয়ার হয়েছে আর কি। আপু, এই আমি বলেছিলাম গ্রুপের মধ্যে যে সার্ভে পেপার নিয়ে, এটা আপু পরে একটু আমাদেরকে একটু জানিয়ে দিলে ভালো হয় আর কি, যে মানে কি এটা ইম্পর্টেন্সটা কি, বা আসলে কি সার্ভে করব পেপার নাকি আসলে সব। হ্যাঁ করতে পারো, আমি বলবো যে করতে পারো। এখন কথা হচ্ছে কি নিয়ে সার্ভে পেপার করছো এটা জানতে হবে। তো যদি আহ, তোমার যদি কোনো সার্ভে পেপার আইডিয়া থাকে বলতে পারো, তখন আমি তাহলে জিনিসটা নিয়ে ফিডব্যাক, কারণ এটা আসলে এই তো ডিপেন্ড করে যে জিনিসটা আসলে কোয়ালিটিফুল সার্ভে পেপার হচ্ছে কিনা, যে যেটা আসলে হেল্প হবে। যে সার্ভে পেপারে কি হয় যে কিছু জিনিস নিয়ে একসাথে ইনফরমেশন দেয়া থাকে, তাই তো? এটা আসলে অনেক হ্যাঁ, ক্ষেত্রে হেল্প করে, যে অন্যরা যখন রিসার্চ করতেছে ওই সাবজেক্ট রিলেটেড, তখন তাদের হচ্ছে যে অনেকগুলো পেপার একসাথে পড়া লাগে না, সার্ভে পেপার থেকে মোটামুটি ইনফরমেশন পাওয়া যায় যে বর্তমানে এই এই জিনিসগুলো হচ্ছে বা এই এই জিনিসগুলো আছে। সো ওই জিনিসটা সাইট করতে পারে সহজে। সো সার্ভে পেপার অবভিয়াসলি ভালো। সো আচ্ছা আপু। এটা আর আর কি। আপু, আমরা যখন মানে দেখে না যে অনেক সময় তো বলে কোয়ান্টিটি থেকে মানে কোয়ালিটিটাই বেশি দেখে, তো তখন জার্নালকে যেভাবে মানে ইম্পর্টেন্স দেয়, তো তখন যদি একটা সার্ভে পেপার থাকে, মানে ধরেন হুম। কোনো জার্নালও না কিছু নাই, শুধু কনফারেন্স পেপার একটা দুইটা আছে, তখন ওটার ইম্পর্টেন্সটা কিরকম মানে মানে করে মানে ওটার ইম্পর্টেন্সটা ওর জার্নালের থেকে কি বেশি থাকে নাকি কম থাকে নাকি না? ওকে। এই তো ডিপেন্ড করবে হচ্ছে যে তুমি কোথায় হচ্ছে যে কাইন্ড অফ সাবমিট করতেছো, প্রত্যেকটা ফিল্ডে মানে মোটামুটি। বাইরে অ্যাপ্লাই করার জন্য যে প্রফেসরদেরকে যখন দেয়া হ্যাঁ, হ্যাঁ। হয় না তখন কিছু আর হচ্ছে যে টপ কনফারেন্স থাকে, ইন্টারন্যাশনাল কিছু টপ কনফারেন্স থাকে, তুমি যদি ওগুলোতে সাবমিট করতে পারো, ওটা কাইন্ড অফ অনেক ক্ষেত্রে জার্নালের থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন তুমি কি কম্পিউটার সায়েন্সে? কম্পিউটার, হ্যাঁ, হ্যাঁ আপু। আচ্ছা, কম্পিউটার সায়েন্সের হলে আমি বলতে পারি যেমন হচ্ছে যে তুমি এসিএল এর কনফারেন্স গুলো ধরো, নিউরিপস ধরো,
আইসিএমএল, সিভিপিআর, এই কনফারেন্সগুলো অনেক ক্ষেত্রেই দেখবা যে জার্নাল থেকে বেশি ইম্পর্টেন্ট ধরা হয়। অ্যাটলিস্ট আমি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এটা বলতে পারি, বর্তমানে সবাই হচ্ছে যে স্পেশালি এআই এর ক্ষেত্রে সবাই কাইন্ড অফ হচ্ছে কনফারেন্সের দিকে বেশি মুভ করতেছে। তুমি গুগল দেখবা, গুগলের ওরা, তারপর গুগল, ওপেন এআই, সবাই দেখবা হচ্ছে যে এখন কনফারেন্স পেপারই সাবমিট করে। কারণ জার্নালের যে লম্বা টাইম, রিগারাস টাইম, এইটা তো আসলে করতে করতে দেখবা যে অলরেডি আউটডেটেড হয়ে যাবে। তুমি সাপোজ হুম সার্ভে হুম। পেপার, এই যে সার্ভে পেপার তোমার কনফারেন্সে কিন্তু করা লাগবে, কারণ তুমি কিছু রিসেন্ট কিছু জিনিস নিয়ে সার্ভে করে একটা পেপার লিখলা, তুমি জার্নালের কয়েক মাস ওয়েট করে বা 1-2 বছর ওয়েট করে পাবলিশ হতে হতে দেখবা যে ওটার কোনো ভ্যালু থাকতেছে না। হুম, হুম। সো কনফারেন্স পেপার মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ডেই দেখবা যে কোনো না কোনো ভালো কনফারেন্স আছে যেটার ভ্যালু অনেক জার্নাল থেকে বেশি। আচ্ছা আপু, থ্যাংক ইউ। সো আর তুমি করতে পারো কনফারেন্স পেপার নিয়ে কাজ, হ্যাঁ। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আর আপু হচ্ছে এবার তো রিসার্চের ওয়ার্কশপে ছিলেন, আমরা হচ্ছে আপনার থেকে হচ্ছে আশা করবো হচ্ছে নেক্সট এর হচ্ছে আমাদের যেমন এই রিসার্চের এটা হচ্ছে আমরা আবার ফেজ 2 হবে, মানে তখন হচ্ছে আমরা আবার ফিল্ড ওয়াইজ হচ্ছে আহ, সবকিছুকে মানে যে যার যার ইন্টারেস্ট অনুযায়ী ডিভাইড করব, তখন হচ্ছে মানে আমাদেরকে হেল্প করবেন আর কি, এটাই। কারণ হচ্ছে তো অনেকের সিএসসি এর যেমন আইজিপিএল, সিএসসি, ট্রিপল ইডি বা সব ডিপার্টমেন্টেরই তো আছে, তো অ্যাকচুয়ালি অনেক ইনফরমেশন তখন জানা লাগে। তো আপু আপনাকে মানে বলবো যাতে আমাদের পেজ 2 এ আপনার সাথে কন্ট্যাক্ট করলে যাতে আমরা পাই আর কি আপনাকে সবসময়। ওকে, শিওর, ওকে, তো রিচ আউট করো। অবভিয়াসলি আমি আশা করি ফ্রি থাকলে অবভিয়াসলি আই উইল সে ইয়েস। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আর আজকে হচ্ছে আমাদের এখানে তো আমরা যারা সিএসসি, যারা মানে আইট্রিপল এর মেম্বার বা মেম্বার ছাড়া যারা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, আমরা তো আজকে সবাই আছি। তো আমি সবাইকে বলবো হচ্ছে আমাদের যে 4 তারিখ যে থার্ড ওয়ার্কশপ যেটা থাকবে, সেই থার্ড ওয়ার্কশপেও যাতে আমরা মাস্ট থাকি, যে যাতে ওখান থেকে হচ্ছে আমরা রিসার্চ টুল আর ডেটা কালেকশন নিয়ে হচ্ছে আইডিয়া পাবো আর কি। আর আফটার ওয়ার্কশপ 3 আমাদের ফেজ 2 স্টার্ট হবে, যেখানে হচ্ছে আমরা ফিল্ড ওয়াইজ হচ্ছে সবাইকে মানে ডিভাইড করে দেওয়া হবে যার যার ইন্টারেস্ট অনুযায়ী। ইভেন হচ্ছে ডিভাইড করার পরে আমরা হচ্ছে যার যার ইন্টারেস্ট অনুযায়ী হচ্ছে গ্রুপ করব। দেন গ্রুপ করার পরে হচ্ছে সে ওই গ্রুপে ইনক্লুড হয়ে কাজটাকে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর অ্যাকচুয়ালি তো একটা দুটা ওয়ার্কশপে তো হয় না, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফেজ 2টাই হচ্ছে অ্যারেঞ্জ করতে যাচ্ছি সামনে। তো আমি আজকে যারা ছিল, আগামী ওয়ার্কশপ আর ফেজ 2 তো যাতে সবাই থাকে, এটাই। আর আপু, থ্যাঙ্কস টু লর আর কি আপনাদের সাথে থাকার জন্য এতটুকুই। রাজনিতা। জি আপু, অনেক ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের সৃজিতা ধর আপু। এরপর আমরা আবার ফাতেমা আপুর কাছে ব্যাক করতে চাই। আম, অসংখ্য ধন্যবাদ সৃজিতা আপুকে, একই সাথে ফাতিমা আপুকে অসংখ্য ধন্যবাদ অ্যামেজিং একটা জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের সেশনে এ পর্যায়ে আমাদের কয়েকটা কোয়েশ্চেন ছিল, আমরা হচ্ছে যে প্রিভিয়াসলি কালেক্ট করছি। তার মধ্যে প্রথমে কোয়েশ্চেনটা হচ্ছে যে আহ, যদি আমার রিভিউ প্রসেস চলতে থাকে কোন একটা পেপারের, তো ওই টাইমে কি আমি ওইটা আমার ওই পেপারের নামটা অন্য কোথাও ইউজ করতে পারবো কিনা? সে ফর এক্সাম্পল আমি হয়তো বাইরে পড়তে যাব, তো আমি কি ওই পেপার করতে পারবো কিনা, কিংবা আমার সিভিতে অ্যাড করতে পারবো কিনা ইন ইন দ্য টাইমস যখন হচ্ছে রিভিউ প্রসেসটা চলবে? হ্যাঁ, পারবা। কথা হচ্ছে তুমি যখন বাইরে অ্যাপ্লাই করতেছো বা কিছু, তখন তুমি হ্যাঁ তাদের মেনশন করতে পারো যে আমি মেনশন এটা করবা যে হচ্ছে যে জিনিসটা আমি সাবমিট করেছি এবং লাইক এটা ইন রিভিউ, মানে আর সিভিতেও যখন মেনশন করবে তাহলে তোমাকে আরেকটা সাবসেকশন রাখতে হবে বা কিছু, যেটা হচ্ছে যে লাইক ইন রিভিউ বা এই ধরনের কিছু। মানে জিনিসটা পাবলিশড বা পাবলিকেশন হিসেবে চালানো যাবে না, বাট হ্যাঁ তুমি ইন রিভিউ হিসেবে অবভিয়াসলি মেনশন করতে পারবা জিনিসটা। আপু ধন্যবাদ। আর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে যদি রিভিউর সময় 2 থেকে 3 জন রিভিউয়ার থাকে এবং ওনারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট কমেন্টস করে, তো একজন কোয়েশ্চেন করেছে যে ওই কোয়েশ্চেন গুলা কি বা ওই রিভিউ গুলা কি আমি
সেম ফাইলে সবগুলা রাখবো নাকি ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন করে হচ্ছে যে আলাদা আলাদা করে রাখলে ভালো হয়? আহ, আলাদা আলাদা করে তো আনসার করতে হবে, মানে রিভিউ তো ওইটাই, মানে রিভিউ তো আসলে লাগে ওই জন্যই যে তুমি তুমি যদি সেভও করে রাখতে চাও, হ্যাঁ আলাদা আলাদা হিসেবে যে হ্যাঁ এই রিভিউয়ার এইটা দিছে, এই রিভিউ দিছে, ওই রিভিউয়ার এটাই ব্যাপার। আর রিপ্লাই করার ক্ষেত্রেও তো আলাদা আলাদা করে করা লাগে, সো কাইন্ড অফ আলাদা আলাদা করেই বলবো। কোয়েশ্চেন হচ্ছে যে রিভিশনের পর পেপার রিজেক্টেড হলে পেপারের সব ভুল রেকটিফাই করে কি আমরা আবার সেম জার্নালে সেটা সাবমিট করতে পারবো কিনা? তো করা যায়, আমি যতটুকু জানি যে করা যায়। আহ যদি না ওরা বলে যে না করা যাবে না, সাধারণত করা যায়, বাট জিনিসটা অবভিয়াসলি অনেক বেশি। জার্নালের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো যে অনেক বেশি রেকটিফাই করে তারপর করা লাগবে, নাহলে করলাম, সাপোজ করলাম কিন্তু আবার রিজেক্টেড হলো, সো শুধু শুধু আমার টাইমটা নষ্ট। এবং কনফারেন্স যদি হয় আমি এটা বলবো যে আহ, ওই কনফারেন্সই আবার আসতে হচ্ছে যে আরো 1 বছর লাগবে, তার সেইটার জন্য ওয়েট না করে আরেকটা এরপরে নেক্সট যে কনফারেন্সটা থাকবে সেই কনফারেন্সে সাবমিট করে দিয়ে বেটার। আপু, আমাদের এর পরের প্রশ্ন ছিল Q1 অথবা Q2 জার্নালি যদি আমরা কাজটা পাবলিশ করা ট্রাই করি এবং কাজটা যদি রিজেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে কি কনফারেন্সে পাবলিশ করার চেষ্টা করব নাকি আমরা Q3 অর Q4 এর দিকে যাব? Q3 Q4-এ যাওয়া যায়, কিন্তু আমি বলবো না যাওয়াই বেটার। Q2 এর ক্ষেত্রে অন্য একটা কনফারেন্স যদি, অন্য কোনো জার্নাল যদি থাকে, বা Q1 এর ক্ষেত্রে অন্য কোনো জার্নাল যদি থাকে সেটাতে ট্রাই করা যায়। বা যদি তোমার মনে হয় যে না আসলেই কাজটা, মানে তুমি রিভিউ গুলো দেখে বুঝতে পারছো না আসলে কাজটা নট গুড এনাফ ফর জার্নাল, তখন তুমি কনফারেন্সের জন্য যেতে পারো, ওটা ব্যাপার না। কিন্তু কনফারেন্সের ক্ষেত্রে ওইটাই প্রবলেম হচ্ছে যে দেখতে হবে যে জার্নালে তুমি 20 পেজের জার্নাল পেপার লিখছো, কিন্তু কনফারেন্সে কিন্তু তোমাকে জিনিসটা কমায় আনতে হবে। তো ওইটা করে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি ওকে আমি এটা মনে হয় ছোট করে আসলে আমি কনফারেন্সে দিতে পারবো এবং মোটামুটি ভালো একটা কনফারেন্সে জিনিসটা সম্ভাবনা আছে, তাহলে অবভিয়াসলি করতে পারো। ওকে, অনেক ধন্যবাদ আপু। আপু, এর পরে আমাদের প্রশ্ন, যদি দুইটা জার্নালের মধ্যে একটি জার্নালে দেখা যায় যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি এবং বাকি বাট অ্যাকসেপ্টেন্স টাইমও অনেক বেশি, আবার আরেকটার ক্ষেত্রে দেখা যায় যে ইম্প্যাক্ট ফ্যাক্টর আমাদের কম কিন্তু অ্যাকসেপ্টেন্স টাইম তুলনামূলকভাবে কম, তাহলে আমরা কোনটাতে যাব মানে সাবমিট করার ক্ষেত্রে? বেটার হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি। এবং তুমি যদি মনে করো যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি, তুমি যখন একটা কাজ করবা তোমার কিন্তু একটা মোটামুটি একটা গাট ফিলিং থাকে, বা যে কাজটা আসলে কেমন হয়েছে। বা স্পেশালি তোমার যদি কোনো অ্যাডভাইজারের সাথে কাজ করো, মানে কোনো সিনিয়র কারোর সাথে বা কিছু, তখন তো মোটামুটি একটা ধারণা থাকে। সো তোমার যদি মনে হয় যে আসলেই কাজটা অনেক ভালো হয়েছে, লাইক এটা আসলেই একটা ভালো ইম্প্যাক্টফুল Q1 জার্নালের জন্য পারফেক্ট, টাইমটা একটু বেশি লাগলেও অবভিয়াসলি বেটার হচ্ছে ওটার জন্য ট্রাই করার। বাট যদি তোমার কাছে মনে হয় যে লাইক না আসলে কাজটা আহামরি কিছু হয় নাই, এটাতে আসলে ট মানে ইম্প্যাক্ট বেশি কিন্তু অনেক লম্বা টাইম লেগে যাবে, অনেক টাইম নষ্ট হবে, তাহলে অবভিয়াসলি হয়তো ইম্প্যাক্ট কম সেরকম একটাতে দেয়া যায়। এটা ডিপেন্ড করবে আর কি। আচ্ছা আপু, ধন্যবাদ। আমাদের আহ, পরবর্তী কোয়েশ্চেন, যে অনেকের মনে একটা হচ্ছে কনফিউশন থাকে, যদি আমার সিজিপিএটা কম থাকে, সে ফর এক্সাম্পল আমার সিজিপিএ 3.5 এর নিচে, তখন কনফারেন্স বা জার্নাল আর্টিকেল পাবলিশ করা কি উচিত কিনা, আর সেটা ছাড়া কি আমি বাইরে যেতে পারবো না, এরকম একটা ধারণা আছে অনেকের মধ্যে। তো এটা কি আসলে সঠিক কিনা, এটা যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, কোয়েশ্চেনটা আরেকবার জিজ্ঞেস করবো, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, অ্যান্সার দিচ্ছিলাম। এটা হচ্ছে যে অনেকের সিজিপিএ দেখা যায় যে কম, সে ফর এক্সাম্পল কারো সিজিপিএ হুম 3, হুম। তো এট দ্যাট টাইম সে যদি বাইরে পড়তে যেতে চায়, স্কলারশিপ পাওয়া যাবে না অনেক ক্ষেত্রে, এরকম একটা ধারণা থাকে অনেকের মধ্যে, যে কনফারেন্স বা জার্নাল আর্টিকেল যদি না থাকে তাহলে হয়তো বাইরে পড়তে যাওয়া যাবে না। তো এই জিনিসটা আসলে কতটা সঠিক ইন সেন্স? সিজিপিএ কম থাকে প্লাস যদি কোনো পেপার না থাকে, অবভিয়াসলি একটুখানি এটা আবার ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে কি, ঠিক আছে। তুমি যদি এআই রিলেটেড, মানে কম্পিউটার সায়েন্সের মধ্যে তুমি যদি এআই রিলেটেড ফিল্ড সাব ফিল্ডে আসতে চাও, বর্তমানে খুবই কম্পিটিটিভ, লাইক আহ আসলে চান্স অনেক কমে যায় যে সিজিপিও কম, কোনো পেপারও নাই। সো
আমি বলবো যে এই ক্ষেত্রে অ্যাটলিস্ট কিছু না কিছু পেপার, অন্য ফিল্ডের ক্ষেত্রে হ্যাঁ, যেমন কম্পিউটার সায়েন্সেও যদি অ্যালগোরিদম বা অন্য কিছু, বা ট্রিপল এর ক্ষেত্রেও আমি এরকম অনেকের সাথে কথা বলছি যে হ্যাঁ, যদি আমার সিজিপিও কম, আমার কোনো পেপারও নাই, এটা হলে আসলেই চান্স অনেক কমে যায়, বাট তাও একটা চান্স থাকে যদি না জিনিসটা খুব কম্পিটিটিভ ফিল্ড হয়। কম্পিটিটিভ ফিল্ডের ক্ষেত্রে আমি বলবো একটা না একটা পেপারের জন্য ট্রাই করা উচিত। নাইলে আসলেই মানে, বা দেখা যাচ্ছে হয়তো স্কলারশিপ পেলা কিন্তু খুব মানে ইউনিভার্সিটির মধ্যে সাপোজ খুব লো ইম্প্যাক্ট বা লো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি, বা কোনো ভালো প্রফেসরের সাথে কাজ করতে পারলা না, তখন কিন্তু ওইটাও কিন্তু আবার ফিউচারে গিয়ে এফেক্ট আছে। শুধু কিন্তু আসা, মানে ইউএসএ তে আসা বা পিএইচডি তে জয়েন করাই মেন না। মানে কিছু কিছু ফিল্ডে এখন জিনিসটা কম্পিটিশন এমন বাড়তেছে যে আমি একটা ইউনিভার্সিটিতে আসলাম, হয়তো ফান্ডও পেলাম, টিএআরএ হিসেবে চলে আসলাম, ঠিক আছে, কিন্তু আমি এরপর পাস টাস করার পর ওইটাও কিন্তু এখন একটা মানে ব্যাপার আছে, ওইটাও কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। সো একেবারে যাচ্ছে তাই যে কোনো জায়গায় যাও তো ঠিক হবে না। সো বলবো যে যদি কারো সিজিপিএ কম থাকে, ট্রাই করার অ্যাটলিস্ট একটা পেপার করলাম, আমাকে ফার্স্ট অথর হতে হবে এমন কোনো কথা নেই, যে কয়েকটা ফ্রেন্ড মিলে আমি একটা পেপার করলাম, বা কোনো আমার অ্যাডভাইজারের সাথে হোক, কোনো একটা সিনিয়রের সাথে হোক যে রিসার্চে অ্যাক্টিভ আছে, যে লেটস ডু সামথিং, তো কিছু একটা রাখা ভালো। তবে হ্যাঁ মানে অনেক, আর সেটাও যদি না হয়, কিছু একটা স্কিল থাকা, যে হ্যাঁ আমি হয়তো কোডিং এ ভালো, বা কোনো একটা কিছু যেটা প্রুভ আছে, যেমন কোডিং তুমি হয়তো কোডিং এ অনেক ভালো, সেটা হয়তো তুমি দেখালা বা কিছু। তো মানে কিছু একটা থাকা, এটা ইম্পর্টেন্ট। জি আপু, একদম ক্লিয়ার। আর আমাদের এটাও কিন্তু ফিল্ড টু ফিল্ড ভ্যারি করবে, অনেকে দেখতে পারো কিছু ফিল্ডে দেখা যাচ্ছে পেপার নেই, সিজিপিও মোটামুটি লো কিন্তু হয়ে যাচ্ছে। সো এটা ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। সরি, হ্যাঁ গো অন, সরি। সমস্যা নেই। আপু বুঝতে পারছি, তাহলে হচ্ছে যে সিজিপিএ কম হলে আদার্স স্কিল লাগবে, প্লাস হচ্ছে যে জার্নাল থাকা ভালো, এটাই হচ্ছে যে কনক্লুশন। তাহলে জার্নাল বলতে কিন্তু কনফারেন্স হলেও হবে, জার্নালই হতে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ। কনফারেন্স পেপার হলেও হবে। আচ্ছা আপু, আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে সাবিক আফতাহি ভাই জিজ্ঞেস করেছেন যে হাউ ক্যান উই বি কানেক্টেড উইথ ইউ ফর ফিউচার গাইডলাইন্স। হ্যাঁ, আমি আমার লিঙ্কডইন এই জন্য শেয়ার করেছি, লিঙ্কডইনে জয়েন করতে পারো। ফেসবুকেরটাও, ফেসবুকেরটা আমি কিভাবে দিব জানি না, ফাতিমা জাহারা দিয়ে সার্চ দিলেই আসলে আসার কথা। সো হ্যাঁ, লিঙ্কডইনেও আমি মোটামুটি থাকি। সো লিঙ্কডইনে রিচ আউট করতে পারো, বা হচ্ছে যে ফেসবুকেও। আহ, ফেসবুকে অনেক সময় থাকি না, আমি আসলে অনেক সময় কোনোটাতেই থাকি না, বাট হ্যাঁ, মেসেজ দিলে আমি হয়তো কোনো না কোনো সময় গিয়ে রিপ্লাই দিব। তো হ্যাঁ, এটা আর কি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য একটা ধন্যবাদ আপু। কোয়েশ্চেন আছে মনে হয়। আহ, হ্যাঁ, জি জি আপু, আপু বলতে পারেন। না না, ওই যে লিঙ্কডইন, মানে সরি লিঙ্কডইন বলছি, চ্যাটে দেখি যে একজন কোয়েশ্চেন করছে যে পেপার যদি এমএল এআই রিলেটেড ফিল্ডের না হয়, অন্য একটা টেক ফিল্ডের হয়, আহ দেন, আচ্ছা, আমি আমি জানি না কোয়েশ্চেনটার ফুলে কি, মানে কি বোঝানোর চেষ্টা করছে, মানে যদি অন্য টেক ফিল্ডের হয় তাহলে কি, এটা যদি মানে কোয়েশ্চেনটা যদি ক্লিয়ার করতে হয় তাহলে আমি আনসার দিতে পারি আর কি। আচ্ছা, ভাই হয়তো জানতে চাইছেন যে মানে তাহলে কিভাবে পাবলিশ করব। সেম, সেম, অন্য ফিল্ডের ক্ষেত্রেও হচ্ছে যে সেম, যে মানে প্রত্যেকটা ফিল্ডেরই কিছু ভালো কনফারেন্স থাকে, জার্নাল থাকে, লোকালও থাকে, রিজিওনাল থাকে, ইন্টারন্যাশনাল থাকে, যে সার্চ দিয়ে জিনিসটা নিয়ে একটুখানি জানতে হবে আর কি, যে নিজের ফিল্ড নিয়ে, যে হ্যাঁ আমার ট্রিপল ই হোক বা যেটা। আচ্ছা, ও ওকে, আচ্ছা এটা এখন বুঝতে পারছি। সো এটা ইম্প্যাক্ট মাই স্কলারশিপ ফর এআই, হ্যাঁ। আহ, এটাও ব্যাপার আছে, যদি অন্য ফিল্ডে থাকে পেপার এবং এআই এর জন্য অ্যাপ্লাই করা হয়, একটু হেল্প হবে অবভিয়াসলি, যে হ্যাঁ আমার রিসার্চ করার মানে তুমি ওইটা দ্বারা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই মানুষটার রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে, ক্ষমতা আছে। সো ওইটা একটু হেল্পফুল, ঠিক আছে, একটু। কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে তার এআই রিসার্চ করার মানে এটা কিরকম।
সো আমি বলবো যে একটু হেল্পফুল, বাট খুব বেশি যে হেল্প করবে তা না। একটু হেল্পফুল যে হ্যাঁ এই মানুষটা রিসার্চ করতে জানে বা তার অলরেডি নলেজ আছে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে পাবলিশ করতে হয়, ওই জিনিসটা বোঝা যায়, এটা কোন একটা প্রফেসরের ভালো লাগতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এআই এর ক্ষেত্রে জিনিসটা অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। মানে এআই এ দেখা যাচ্ছে এমন হচ্ছে যে রিসার্চ পেপার আসছে এআই এর ক্ষেত্রে, কিন্তু তাও অনেক মানে হয়ে যাচ্ছে আর কি, স্পেশালি এনএলপি, কম্পিউটার ভিশন এইসব ক্ষেত্রে। আচ্ছা, আমাদের আর মনে হয় কোনো প্রশ্ন নেই। আমরা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ, এত দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সকল প্রশ্নের ধৈর্য সহকারে উত্তর দেওয়ার জন্য। আমাদের কাছে এখন বিষয়গুলো অনেক স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা আমাদের আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আন্তরিক ধন্যবাদ জানাই ফাতেমা জাহার আপুকে তার এত বিজি স্কেডিউলের মাঝেও আমাদের সময় বের করে দেওয়ার জন্য, এবং তার দিক নির্দেশনা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক উপকার করেছে এবং আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। পুরো টেকনিক্যাল টিম এবং সেশনটি সফল করতে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরিশেষে এত দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকল পার্টিসিপেন্টদের অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে আমাদের পরবর্তী সেশনগুলোতেও আপনাদের সবার উপস্থিতি থাকবে এবং সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। বাই এভরিওয়ান।